ভাইয়া ক্লাস কি ডিজিটাল প্রযুক্তি ২ দিন নিবেন? হ্যাঁ, আজকে আর কালকে ও ২ দিনই আচ্ছা, তোমাদের তাহলে ডিজিটাল ভাইয়া টেকনোলজি ক্লাস যতটুকু নিবে। বলেছে এই যে এক্সেলটা একটু দেখায় দিয়েন। এক্সেল, হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল তোমাদের হ্যাঁ, মনে হয় কম্পিউটারে কাজ করতে দিতে পারে, ঠিক আছে? হ্যাঁ। তো আজকে ইন ডিটেলসে তোমাদেরকে ব্যাপারগুলো দেখিয়ে দিব। আজকের 2 ঘন্টার একটা সেশন আছে, আগামীকালকের 2 ঘন্টার একটা সেশন আছে। আর অনেক মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। আর ক্লাস যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই আস্ক করবে। হুম, যদি ক্লাস শেষ আর হয়ে যাওয়ার পরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তো তোমাদের ক্লাস ভিডিও দেয়াই থাকবে, ক্লাস রেকর্ডিংটা দেয়া থাকবে, এটা দেখে বুঝে নিতে পারো। হ্যাঁ, মুনতাহা কিছু বলতে যাচ্ছো? হ্যাঁ ভাইয়া, আর বুলেটিন তৈরির এটা একটু দেখায় দিয়েন। আচ্ছা, বুলেটিনটা তৈরির জন্য তোমাদের গুগল সাইটস এর ব্যাপারটা জানতে হবে, ঠিক আছে? যেহেতু তোমাদের তোমাদের স্কুল থেকেই কি এরকম ইনস্ট্রাকশন দিয়েছে যে প্রেজেন্টেশনের কাজ এবং বুলেটিন কিভাবে তৈরি করতে হয় সে হ্যাঁ, ব্যাপারে মানে কি দেখতে হবে। বলেছে এটা একটু দেখে আসতে ভালো করে। কারণ ওই যে আজকে কোয়েশ্চেন দিয়েছে, তারপরে বই দেওয়ার পরে ওগুলো খুঁজে বের করে বা মানে কি করে ডিসকাস করে লিখা তো অনেক সময় লেগে যায়, সময় সাপেক্ষ। তো একটু বলেছে যে এই টপিকস গুলো একটু দেখে এসো, তাহলে সুবিধা হবে আরকি। আচ্ছা, আর এই যে তোমাদের যে এখন নতুন পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতিতে কিন্তু তোমরা, তোমাদেরকে যদি বই ছেড়েও দেয় তারপরেও কিন্তু না, তোমাদেরকে লেখা সম্ভব না। লেখা সম্ভব না। তোমাদের গ্রুপে সবার সাথে আলোচনা করে তোমাদের অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, জি তো ভাইয়া। তোমাদের অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্সটা হচ্ছে দরকার, বুঝতে পেরেছো? জি যেমন ভাইয়া। দেখো, ডিজিটাল আর এটা টেকনোলজি তো আমরা। ভাইয়া 35% মার্কস। হ্যাঁ, আমাদের বলেছে যে সেমিস্টার যেটা হয়েছে সেটা 65 মার্কস, আর এটা হচ্ছে 35 মার্কস। এখান থেকে 35 মার্কস দিবে। তো ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। এর জন্য শিখতেই হবে। যে না শিখে গিয়ে আমি পরীক্ষা দিলাম বই দেখে বা মানে কি সবার সাথে ডিসকাস করে, ওটা তো এটা তো দলগত কাজ। আর ওটা হবে একক কাজ। একক কাজ থাকবে। এটা বোর্ড পরীক্ষায়ও থাকবে। একক কাজ যে মানে কি আমি যে ২০ জন মিলে একজন টিম লিডার থাকলো, সে সবাইকে দেখাইলো, সেই মানে কি কষ্ট করলো, সে পড়ালেখা করলো। আর বাদ বাকিরা পড়ালেখা করলো না, তারা যে পাস করবে এরকম না। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাকিরা কিছু বলছো না? শিখা, রায়হান, আতিকুর রহমান, তুবা, তোমরা চুপ আছো, কিছু বলো। তোমাদের আজকের পরীক্ষা দিলে সবাই পরীক্ষার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো আমাদের সাথে। কে বলবে প্রথমে? হ্যাঁ, শিখা, তুমি বলো। জি ভাইয়া। তো তোমরা অ্যাকচুয়ালি কি করেছো, তোমাদের স্কুলে কি করানো হয়েছে, কিভাবে তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার করেছো বা কাজ করেছো একসাথে? আমাদের হচ্ছে দলগত কাজ করানো হয়েছিল, দেন একক কাজ, মাঝখানে ব্রেক ছিল। টিচাররাই হচ্ছে আমাদেরকে অনেক হেল্প করছে কাজগুলো করতে। হ্যাঁ, এটা অবশ্য করতে হবে, না হলে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যাবে। আর কোশ্চেনটা দেখেই বুঝতে পারতেছে এটা অনেক বেশি কনফিউজিং একটা কোশ্চেন। তো ভাইয়া আমি আবার কোশ্চেনটা এটাকে, যে সকালবেলা পড়ে গিয়েছিলাম। ইউটিউব থেকে অ্যান্সারটা নিয়ে পড়ে গিয়েছিলাম। যার কারণে একটু সহজ হয়েছিল। আচ্ছা, কোশ্চেন কোশ্চেন লিক হয়েছে এটা আমি গতকালকে রাত্রেই আমি শুনেছিলাম। সরি, গত রাত্রে না, গতকালকে বিকালে। বাট আমি ভাবছিলাম যে আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করবো কিনা কিনা তো আমি ভাবলাম যে না, ঠিক হবে না শেয়ার করা, এই জন্য আমি গ্রুপে দেইনি অ্যাকচুয়ালি। বাই দা ওয়ে, স্টুডেন্টরা পেয়ে গেছে ইউটিউব থেকে ক্লিয়ার করার। আহ, এখানে তোমরা, এটাকে প্রশ্ন বলা চলে না অ্যাকচুয়ালি, এটাকে বলা চলে যে তোমরা কাজ, তোমাদেরকে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো তোমরা কিভাবে করবে সেই ইনস্ট্রাকশনটা এখানে দেয়া হয়েছে, তাই না? প্রশ্নগুলো। জি জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, কিন্তু এটার উপর লিখতে হবে। মানে কি ওকে।
তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করে দেই, আমরা সময় নষ্ট না করি। আমাদের সাথে কয়জন আছে আজকে? আমাদের সাথে 5 জন আছে। ওকে, আজকে আমরা আমরা প্রথম থেকেই শুরু করব। প্রথম থেকে আমরা একেবারেই তোমাদের সিলেবাস হচ্ছে 70 পেজ পর্যন্ত, 70 পেজ পর্যন্ত কভার করার চেষ্টা করব এবং যে বিষয়গুলো তোমাদের জানা জরুরি সেগুলোতে একটু ফোকাস করব। ঠিক আছে? দেখো এখানে এই যে সেশন 1-এ কি বলছে? সত্য অনুসন্ধান। তোমরা এর আগে তো এগুলো পড়েছো তাই না? আমরা মেডিজিতে এটা পড়িয়েছিলাম। যারা নতুন জয়েন করেছো আজকে, তোমরা নতুন জয়েন করেছো আজকে, যেমন শিখা বিশ্বাস আছো, রায়হান আগেই ক্লাস করেছো আমাদের সাথে, আতিকুর নতুন জয়েন করেছো। তো তোমরা হয়তোবা আমাদের সেই ক্লাসগুলো পাওনি। তোমরা কি পড়েছো এটা? তোমরা এই সেশন গুলো পড়েছো? তোমাদের পড়ানো হয়েছে স্কুলে, বা তোমরা নিজে থেকে কি পড়েছো? আতিকুর, আতিকুর কি আমাকে শুনতে পাচ্ছো? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের কি এগুলো পড়ানো হয়েছে স্কুলে? জি, পড়ানো হয়েছিল, কিন্তু আমি তো অনেকদিন পর স্কুল গেছিলাম, ক্লাসে আমি আসলাম না। Okay. তো এখানে আমি ইন শর্ট বলে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা। যে সত্য অনুসন্ধান, যে আমরা অনেক সময় অনেক সিচুয়েশনে পড়ি ডিজিটাল প্রযুক্তি রিলেটেড ব্যাপারগুলোতে। যেমন আমাদের এখানে যেমন এই ঘটনাটা আমরা পড়েছিলাম। তো এই ঘটনাটাতে একটা লেটার একজন মানুষের কাছে এসেছে। তো সে বুঝতে পারেনি যে আসলে এটা ফেক কিনা। তো সে কিভাবে বুঝবে, যে একটা মানুষ কিভাবে বুঝতে পারে যে আসলেই এই জিনিসটা যে আসছে আমার কাছে, যে এখানে যে ব্যাংকে চাকরির অফার আসছে, তাই না? তো সে কিভাবে বুঝবে যে আসলে এই যে নিয়োগপত্রটি সেই মানুষের কাছে এসেছিল, সেই নিয়োগপত্রটা কতটা সঠিক বা অথেন্টিক, এই জিনিসগুলো, তো এগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সে ব্যাপারগুলো বলা হয়েছে। যদি এরকম কোনো সিচুয়েশনে তোমরা পড়ো তাহলে কি করতে পারো সেটা। এই জন্য তোমাদের দেখতে হবে, দেখো এখানে আমি অ্যাকচুয়ালি ঘটনাগুলো পড়া দরকার বোঝার আগে। আমি পড়ছি। সাগর পড়াশোনা শেষ করে কয়েকটি ব্যাংকে চাকরির আবেদন করেছে। চাকরির সাক্ষাৎকারের জন্য সে প্রস্তুতি নিচ্ছে। একদিন সে বাসে বসে চাকরির সাক্ষাৎকার বিষয়ক একটি বই পড়ছিল। এই সময় তার পাশের সিটে বসা একজন লোক তাকে চাকরির বই পড়তে দেখে আলাপ করতে করতে জানালো সে লোকটির বড় ভাই একটি বড় ব্যাংকে কাজ করে। কিছু টাকা দিলে সে তার ভাইয়ের কাছে সাগরের চাকরির ব্যাপারে বলবে। সাগর রাজি হয়ে টাকার ব্যবস্থা করলো। 1 সপ্তাহের মধ্যে লোকটি সাগরকে ডেকে চিঠি দিল। সাগর চিঠি খুলে দেখলো এটি তার নামে ওই ব্যাংক থেকে নিয়োগপত্র, অর্থাৎ সাগরের চাকরি হয়ে গেছে। লোকটি সাগরকে একটি পত্রিকার ওয়েবসাইটও দেখালো, যেখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে। সাগর তার অ্যাপ্লিকেশন নাম্বারও দেখতে পেল। সাগর খুশি হয়ে লোকটিকে আরো কিছু টাকা দিল। চিঠিতে উল্লেখিত দিনে সাগর ওই ব্যাংকে উপস্থিত হয়ে জানলো তার হাতে থাকা নিয়োগপত্রটি আসলে নকল। বুঝতে পেরেছো? যে এরকম এই যে চাকরির যে আবেদন, সেই চাকরির আবেদন করতে আসলে এই জিনিসটা, যে সেই ব্যাংকটি, যেই ব্যাংকের আশ্বাস তাকে দেওয়া হয়েছিল, সেই ব্যাংক আসলেই একটা চাকরির জন্য একটা পোস্ট করেছিল তারা, পত্রিকায় পত্রিকায় পোস্ট করছে, যার কারণে অনেকেই অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পরে কি হয়েছে, যে অনেকের চাকরি হয়ে গেছে। আবার যাদের যাদের হয়েছে তাদের অ্যাপ্লিকেশন নাম্বার তারা একটা পত্রিকার ওয়েবসাইট, ঠিক আছে, যেমন বিভিন্ন পত্রিকার ওয়েবসাইট আছে, যেমন প্রথম আলো, কালের কণ্ঠ, এদের কিন্তু প্রত্যেকেরই পার্সোনাল ওয়েবসাইট আছে। তো কি এরকম একটি পত্রিকার ওয়েবসাইটে সেটা সে তার নিয়োগপত্র, অর্থাৎ নিয়োগপত্রে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া ছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা সে দেখলো। তাই সে বিশ্বাস করে নিয়েছিল যে তার নিয়োগপত্রটি আসলে অরিজিনাল বা আসল। কিন্তু এখানে যে ঘটনাটি হয়েছে, সেখানে যে ব্যক্তিটা তার সাথে প্রতারণা করেছে সে কি করেছে, সেই নিয়োগ সেই যে পত্রিকাটা, সেই পত্রিকার
অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নতুন করে একটা নিয়োগপত্র বানিয়েছিল, নকল একটি নিয়োগপত্র বানিয়েছিল কি ইউজ করে? ওই যে পত্রিকায় দেওয়া যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বার গুলো ব্যবহার করে। ঠিক আছে? তো এই জন্য কি কি কোন স্টেপটা, তোমরা কি ঘটনাটা বুঝতে পারছো অ্যাকচুয়ালি কি ঘটেছে? সবাই একটু রেসপন্স করো। জি ভাইয়া। জি। আচ্ছা, ঘটনাটার সিকোয়েন্স কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু সলিউশনটা আমি যদি তোমাদেরকে বলি তোমরা বুঝবে না। ঘটনার সিকোয়েন্সটা বোঝো। বিভিন্ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিতে তোমরা দেখো, তাই না? তেমনি এই যে যে বড় ব্যাংকের কথা বলছে, সেই বড় ব্যাংক, ধরে নাও যে এটা একটা ধরে নিলাম ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের কি মানে ওয়ার্কার দরকার বা এমপ্লয়ি দরকার, ঠিক আছে? এই জন্য তারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন দেওয়ার পর অনেকেই অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করার পর একটা প্রসিডিউর ফলো করার পর বেশ কয়েকজনের চাকরি হয়েছে। যাদের চাকরি হয়েছে তাদের অ্যাপ্লিকেশন নাম্বার, মানে অর্থাৎ যখন তারা চাকরির জন্য অ্যাপ্লাই করে তখন তাদেরকে একটা করে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা তারা পত্রিকায় প্রকাশ করেছে। যাদের চাকরি হয়েছে তাদের অ্যাপ্লিকেশন নাম্বার পত্রিকায় প্রকাশ করেছে। তারপরে যে লোকটি সাগরের সাথে, এই যে এই গল্পের সাগর, ঠিক আছে, এই সাগরের সাথে যে লোকটি প্রতারণা করেছে সে কি করেছে? সেই অ্যাপ্লিকেশন নাম্বার, পত্রিকায় প্রকাশ হওয়া অ্যাপ্লিকেশন নাম্বার গুলো কপি করে নকল নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে। বুঝতে পেরেছো কি তোমরা ঘটনাটা কি? এই যে অ্যাপ্লিকেশন নাম্বার, এই অ্যাপ্লিকেশন নাম্বার গুলো অরিজিনাল, বাট সে যে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, সেটা হচ্ছে গিয়ে নকল। ঠিক আছে? অর্থাৎ এই অ্যাপ্লিকেশন নাম্বারের অন্য কেউ অ্যাপ্লিকেশন করেছে এবং তার চাকরি হয়েছে, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা যে সাগরের সাথে প্রতারণা করেছে তাকে তার নকল যে নিয়োগপত্রটি সেটি বানাতে ব্যবহার করা হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো এখানে তোমাদের কি মনে হয় সাগর কিভাবে এই ঘটনাটা থেকে রেহাই পেতে পারতো বা প্রতারিত হতো না? কি কি ব্যবস্থা গ্রহণ করলে তোমাদের কি মনে হয়? দেখো, এখানে যেই দিন যদি সে নিয়োগপত্রটি বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটি এই যে তোমার পত্রিকার ওয়েবসাইটে পাবলিশ হওয়ার আগে পেত, তাহলে একটা পসিবিলিটি ছিল যে এটা আসল নিয়োগপত্র। বুঝতে পেরেছো? যে এই যে পত্রিকায় পাবলিশ হওয়ার আগে, পত্রিকার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে পাবলিশ হওয়ার আগে বা খবরের কাগজে আসার আগে সে যদি নিয়োগপত্রটি পেত, তাহলে একটা পসিবিলিটি ছিল যে সেই নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আসল। সবাই বুঝতে পেরেছো? কারণ কি, যদি পত্রিকায় আসার পরে সে নিয়োগপত্রটি যেহেতু পেয়েছে, তার মানে কি ওই যে পত্রিকায় অ্যাপ্লিকেশন নাম্বার গুলো সে দেখতে পাচ্ছে, ওই ব্যক্তি, যে ব্যক্তি তার সাথে প্রতারণা করেছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার ব্যবহার করে সে নিয়োগপত্র তৈরি করেছে। কিন্তু পত্রিকায় পাবলিশ যদি না করা হতো তাহলে কি সে অ্যাপ্লিকেশন নাম্বার গুলো পেতো? সে অ্যাপ্লিকেশন নাম্বার গুলো পেতো না, যার কারণে সে নকল নিয়োগপত্র তৈরি করতে পারতো না। এই জন্য আমি বলছি একটা এখানে পসিবিলিটি ছিল যে আহ, যে যদি সে পত্রিকায় ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন নাম্বার প্রকাশ হওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেত, সেক্ষেত্রে বিশ্বাস করা, জিনিসটাকে বিশ্বাসযোগ্য মনে করাটা যুক্তিযুক্ত ছিল। এটা গেল একটা সলিউশন। দ্বিতীয় আরেকটা সলিউশন, এগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো। এরকম সিচুয়েশন দিয়ে তোমাদের আসতে পারে যে হ্যাঁ, এরকম সিচুয়েশনে পড়লে তোমরা কি করবে। ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের লিখতে হতে পারে, তোমরা লিখে রাখো। দ্বিতীয়ত, এই যে এই লোকটা বলেছিল যে সে লোকটির বড় ভাই একটি বড় ব্যাংকে কাজ করে, সেই লোকটির বড় ভাই আসলেই সেই বড় ব্যাংকে কাজ করে কিনা সেটা যাচাই করা দরকার ছিল। বা যদিও কাজ করে, কোন পোস্টে কাজ করে, যে পোস্টে কাজ করে সেই পোস্টের লোক আসলেই তাকে চাকরি পেতে হেল্প করতে পারবে কিনা, এই বিষয়গুলো যাচাই করা দরকার ছিল। ঠিক আছে?
আচ্ছা, ওকে, এটা গেল একটা ঘটনা। এই যে এই ঘটনাটাও যদি তোমরা পড়ো তাহলেও তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা আহ, এই ঘটনাগুলো থেকে পরিত্রাণ পেতে পারো বা এই ঘটনাগুলো থেকে দূরে থাকতে পারো এরকম দুর্ঘটনা থেকে। এখানে কি বলেছে, জ্যোতি নবম শ্রেণীতে পড়ে। একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে জ্যোতির মা বলে সরকারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। ইউটিউবে একটি সংবাদে তিনি দেখেছেন। ওই সংবাদ কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলেছে। সংবাদে বলে দেওয়া হয়েছে কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে। সংবাদটি দেখলো, বুঝতে পারলো বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ। জ্যোতির মনে কোনো সন্দেহ থাকলো না, সে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে ইমেল করল। একদিন পর এক ব্যক্তি জ্যোতির মাকে ফোন করলো এবং জানালো ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসেবে কিছু টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠালে তার ল্যাপটপ পাঠিয়ে দেওয়া হবে। জ্যোতি মায়ের ফোন থেকে টাকা পাঠিয়ে দিল, কিন্তু এরপর থেকে সে ওই মোবাইল নাম্বারটি বন্ধ পেল এবং জ্যোতি বুঝতে পারলো যে সে প্রতারণার শিকার হয়েছে। এখানে জ্যোতির কি করা উচিত ছিল? জ্যোতির এটা করা উচিত ছিল যে যে সংবাদ মাধ্যমটি সেটা সে দেখেছে সেটা আসলেই মানে স্বনামধন্য কোনো টেলিভিশন সংবাদ মাধ্যম কিনা। এখানে যদিও সে বলছে যে বুঝতে পারলো বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশন সংবাদ, এই যদিও সে মনে করছে স্বনামধন্য একটি টেলিভিশন সংবাদ মাধ্যম সেটা প্রচার করেছে, কিন্তু সেগুলোকেও কিন্তু কপি করা পসিবল। সেগুলোকে কপি করা হয়েছে কিনা এই জিনিসটা যাচাই করার একটা ব্যাপার। তারপরে হচ্ছে, যদি তাকে ল্যাপটপ দেয়া হয়, যারা সরকার থেকে যদি তোমাকে একটা ল্যাপটপ দিতে পারে তাহলে সরকার কি তাহলে তোমাকে ল্যাপটপ পাঠানোর জন্য কুরিয়ার খরচ দিতে পারবেন না? অবশ্যই পারবে। তো এখানে এই যে এই ফোন কলটা থেকে একটু, এই ফোন কলটা ছিল একটু সন্দেহজনক একটা ফোন কল। তো এখান থেকে তাদের সচেতন হতে পারতো সে চাইলে। তার মানে কি, সে তার এখানে টাকা পাঠানোটি ঠিক হয়নি। তো আমাদের যদি কারোর সাথে কখনো এমন কিছু হয় তো আমরা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা, মানে মানুষকে, অজানা ব্যক্তিকে আহ, টাকা পাঠানো থেকে আমরা বিরত থাকবো, ঠিক আছে? আরেকটা ব্যাপার, যে 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 ফোন নাম্বারটা থেকে কল এসেছে সেটা আসলে বাংলাদেশের যেহেতু শিক্ষার্থীদের দিবে, এই যে শিক্ষার্থীদের ল্যাপটপ দিবে, সেই ফোন নাম্বারটা পরিচিত কোনো ফোন নাম্বার কিনা বা সেটা অফিসিয়াল কোনো, এই যে নাম্বারগুলো থেকে ফোন আসে সেগুলো কিন্তু একটু স্পেশাল নাম্বার হয়। মনে করো বিভিন্ন ইম্পর্টেন্ট কলগুলো যখন আসে বা বিভিন্ন নোটিফিকেশন যখন মানুষকে দেয়া হয় সরকারের পক্ষ থেকে, সেগুলো কিন্তু দেওয়া থাকে government.info এরকম লেখা থাকে, তোমরা SMS দেখতে পাবে, ঠিক আছে? তো সেরকম ফোন নাম্বারটা যাচাই করতে পারে সে, যে যে ফোন নাম্বারটা থেকে কল আসছে সে ফোন নাম্বারটার ধরন কেমন, সে ফোন নাম্বারটা থেকে মানে সেটা সাধারণ কোনো ফোন নাম্বার কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো যাচাই করার ব্যাপার। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ, মানে সোশ্যাল মিডিয়ার যে ছবি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ছবি তোমরা দেখতে পাও, সেই ছবিগুলোকে আসলে তোমরা বিশ্বাস করবে কিনা সেই ব্যাপারটা আহ, এখানে বলা হয়েছে। এরকম এরকম একটা ঘটনা। তো আমি এই ছোট ছোট ঘটনাগুলোতে বেশি সময় নিব না। তো এই ঘটনাটাতে যেটা বলা হচ্ছে যে একটা, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা মেসেজের মাধ্যমে একটা ছবি এসেছে, কিন্তু ফাইনালি দেখা গেছে যে এই সেই খবরটা বা ওই যে প্রধান শিক্ষক জানাবেন খবরটি আসলে মিথ্যা এবং বিকৃত করা সংবাদ, ঠিক আছে? তো আমাদের আইডেন্টিফাই করতে জানতে হবে যে কোনটা আসলে সঠিক সংবাদ, কোনটা আসলে বিকৃত বিকৃত করা সংবাদ, ঠিক আছে? আচ্ছা, আমরা মেইন বিষয়ে যাই। এই যে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কি জিনিস? সার্চ ইঞ্জিন কি জিনিস তো সবাই জানো তো নাকি? সার্চ ইঞ্জিন এমন একটা টুল, ঠিক আছে, বা এমন একটা ইঞ্জিন বলতে পারো, যেটা তুমি যা চাও তোমাকে সেই জিনিসগুলো শো করে। যেমন মনে করো আমি, তোমরা কি সবাই আছো ক্লাসে? জি ভাইয়া। বুঝতে পারছো তো নাকি? কোনো কিছু না বুঝতে পারলে বলবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সার্চ ইঞ্জিন, যেমন গুগলের নাম আমরা সবাই শুনেছি, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। বিং, ইয়াহু, এগুলোর নাম আমরা অনেকেই শুনেছি, এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন।
সার্চ ইঞ্জিনের কাজ কি? যেমন এই দেখো, আমি গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিনে আমি যাই, google.com। এই যে গুগলের যে সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। মনে করো গুগল থেকে আমি কোনো কিছু একটা পেতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? গুগলে এসে আমাকে সার্চ করতে হবে, ঠিক আছে? বিভিন্ন জিনিস আমরা সার্চ করি, ঠিক আছে? যদি ধরো আমরা ফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে সার্চ করলাম, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এটা হচ্ছে আমি যা চাই সে আমাকে সেগুলো খুঁজে এনে দিবে, ইন্টারনেট থেকে সে আমাকে খুঁজে এনে আমাকে শো করবে, ঠিক আছে? মানে আমি শুধু ফ্লাওয়ার চাই না, আমি স্পেসিফিক কোনো ফ্লাওয়ার কি চাই, সানফ্লাওয়ার চাই, ঠিক আছে? দেখো ও কিন্তু আমাকে সানফ্লাওয়ার খুঁজে এনে দেখাচ্ছে, তাই না? এটাই হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন। এটা আর আর তেমন এক্সপ্লেইন করার তেমন কিছু নেই সার্চ ইঞ্জিন সম্পর্কে। বাস্তবতার ভিন্নতা, এই জিনিসটা, এগুলো তোমরা পড়ে নিবে, ঠিক আছে? কারণ আজকের ক্লাসটা মূলত প্রিপারেশন ক্লাস। বাস্তবতার ভিন্নতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এখানে, সেই জিনিসটা এখানে, এগুলো এই পুরো প্যারাগ্রাফ গুলো, এই ছোট ছোট প্যারাগ্রাফ গুলো পড়লেই তোমরা বুঝে যাবে। এগুলো এক্সপ্লেইন করার আর তেমন কিছু নেই। আচ্ছা, এখানে একটা কাজ করার কথা বলছে। কি কাজ করার কথা বলছে? আমরা বাড়ি থেকে একটি তালিকা তৈরি করে এনেছি, অর্থাৎ এই যে কিসের তালিকা এটা, কেউ একজন আমাকে বলো তো, কিসের তালিকা তৈরি করে আনার কথা বলা হয়েছে এখানে? যাই হোক, কিসের এখানে, এই যে সেশনের এই যে কি কি বলছে এখানে, এগুলো পড়লে বুঝতে পারবো কিসের তালিকা তৈরি করার কথা বলা হয়েছে। কিন্তু মেইন এখানে যে বোঝার বিষয়, সেটা হচ্ছে গিয়ে ভয়েস কমান্ড। ভয়েস কমান্ড, ভয়েস কমান্ড জিনিসটা কি, কিভাবে আমরা এই ভয়েস কমান্ড ইউজ করতে পারি। অর্থাৎ আমরা কি করি, আমরা ফোনে যখন কোনো মেসেজ লিখি বা কোনো কিছু লিখি, বাংলায় হোক বা কিংবা সেটা ইংরেজিতে হোক, কি করি আমরা সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমরা করি যে আমরা কিবোর্ডে, ফোনের কিবোর্ড কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ড ইউজ করে আমরা লিখি, টাইপ করে করে লিখি। ভয়েস কমান্ড ব্যাপারটা হচ্ছে আমরা মুখে যা বলবো সেই লেখাটা অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে, ঠিক আছে? এই ভয়েস কমান্ড আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখন শিখবো। আর এই ভয়েস কমান্ডটা কিসের মাধ্যমে কোথায় আছে? এই ভয়েস কমান্ডের মাধ্যমে লিখতে পারি কোথায়? এটা হচ্ছে আমাদের, কেউ বলতে পারবে? গুগল ডক্স, হ্যাঁ, গুগল ডক্স। যে দেখতে পাচ্ছ গুগল ডক্স, গুগল ডক্স আমরা করতে পারবো। তাহলে এখন গুগল ডক্সে আমরা কিভাবে ভয়েস কমান্ড দিয়ে লিখতে পারি সেটা আমরা এখন দেখবো। এই জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের গুগল ডক্সে চলে যেতে হবে। তাহলে আমরা আমাদের এই সার্চ ইঞ্জিনে চলে আসলাম, সার্চ ইঞ্জিনে এসে আমরা গুগল ডক্স লিখে সার্চ দিব। তোমরা স্টেপ গুলো লেখা নাও। স্টেপ 1, সার্চ ইঞ্জিনে যে গুগল ডক্স লিখে সার্চ দিব। স্টেপ 1 এটা, ঠিক আছে? তারপরে গুগল ডক্স এর ওয়েবসাইটে যাব। তোমরা লিখেছো সবাই, লিখছো সবাই? সার্চ ইঞ্জিনে যে গুগল ডক্স সার্চ করব, এই যে গুগল ডক্স লিখে সার্চ করব, দেন গুগল ডক্স এর যে ওয়েবসাইট docs.google.com, সবাই দেখতে পাচ্ছ এই যে docs.google.com, এই যে এই ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো। সবাই সবাই বুঝতে পারছো তো? এই যে ওয়েবসাইটটা লিখে নাও সবাই, যে গুগল ডক্স এর যে ওয়েবসাইট docs.google.com, এইটাতে যাবো। সবাই লিখছো? জি ভাই। আচ্ছা, আমরা তাহলে এই চলে গেলাম docs.google.com। docs.google.com এ যদি আমরা আসি, তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এটাই হচ্ছে আমাদের সেই গুগল ডক্স, ঠিক আছে? তারপরে আমরা কি করব? স্টেপ 3, স্টেপ 2 টা হচ্ছে, স্টেপ 1 হচ্ছে আমরা
গুগল ডক্স লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করব। স্টেপ 2 হচ্ছে গুগল ডক্স এর ওয়েবসাইটে আসবো। স্টেপ 3 হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। কোথায়? গুগল ডক্স। গুগল ডক্সে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করবো। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছ না সবাই? স্টেপ 3 হচ্ছে গুগল ডক্সে এসে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করবো। আমি ধীরে ধীরে ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে অ্যাকচুয়ালি এরকম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে একটা সাদা পৃষ্ঠা। এই যে তোমরা সাদা পৃষ্ঠা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই সাদা পৃষ্ঠাটার কথা বলছে। এখানে আমরা চাইলে লিখতে পারি। দেখো, এখানে আমরা চাইলে, আমি কিবোর্ডে টাইপ করে কিন্তু লিখতেছি এখন, ঠিক আছে? এই যে আমরা কিবোর্ডে টাইপ করে এটা লিখলাম। কিন্তু আমরা মূলত কি শিখবো আজকে? যে আমরা ভয়েস কমান্ড দিয়ে কিভাবে শিখতে পারি, তাই না? ভয়েস কমান্ড ব্যবহার করে কিভাবে লিখতে হয় সেটা শিখবো। কিবোর্ড দিয়ে তো আমরা খুব সহজেই লিখতে পারি, ঠিক আছে? তাহলে 3 নাম্বার স্টেপ আমাদের কি? আমাদের হচ্ছে 3 নাম্বার স্টেপ হলো আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। 4 নাম্বার স্টেপ কি? 4 নাম্বার স্টেপ হচ্ছে 4 নাম্বার স্টেপ হচ্ছে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। দেখো, তোমরা নোট করতে পারো এভাবে। স্টেপ 4, স্টেপ 4 এ লিখবে যে আমরা ভয়েস কমান্ড কোথায়, এই যে ভয়েস টাইপ টুলস এখানে আমরা দেখতে পাচ্ছি না? এই যে এখান থেকে টুলস সিলেক্ট করব। সবাই দেখতে পাচ্ছ তো নাকি? টুলস দেখতে পাচ্ছ? জি ভাইয়া। এই যে এই তীর চিহ্ন দেখতে পাচ্ছ? তীর চিহ্নটাকে বলা হয় মাউস কার্সর। মাউস কার্সরটাকে আমরা টুলস এর উপর নিয়ে যাব। টুলস এর উপরে নিয়ে গেলে আমরা নিচে একটা লিস্ট দেখতে পাচ্ছি। দেখো, এখান থেকে সরে গেলে ওটা কিন্তু চলে যাচ্ছে, তাই না? কিন্তু টুলস এর উপর যখন আমি নিয়ে যাচ্ছি, ক্লিক করতেছি টুলসে, তখন দেখো একটা ড্রপ ডাউন মেনু আসতেছে আমার কাছে, তাই না? এই যে ড্রপ ডাউন মেনু, এটাকে বলে ড্রপ ডাউন মেনু। তো এই ড্রপ ডাউন মেনু থেকে ভয়েস টাইপিং একটা অপশন আছে, এটা সিলেক্ট করবে। তোমরা নোট করে নাও, টুলস, টুলস দিয়ে তারপরে হাইফেন দিয়ে, এটা কিন্তু স্টেপ 4 এ এটা করবো আমরা। টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করার পর ভয়েস টাইপিং এ ক্লিক করব, ঠিক আছে? ঠিক আছে, এই যে ভয়েস টাইপিং এ ক্লিক করলে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা মাইকের মতো দেখাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? এই যে এখানে ওরা জি বলছে ভাই। যে ক্লিক টু স্পিক। তার মানে 4 নাম্বার স্টেপ কি আমাদের? টুলসে যাব, টুলস থেকে ভয়েস টাইপিং এ ক্লিক করব। ভয়েস টাইপিং এ ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস পাবো। এখন হচ্ছে আমাদের কাজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। এখানে দেখো, তোমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউএস সিলেক্ট হয়ে আছে, তাই না? আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউএস, মানে ইউনাইটেড স্টেটের যে ইংলিশ সেটা সিলেক্ট হয়ে আছে। তো আমরা ইংলিশে যদি আগে বলতে চাই, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে ইংলিশটাই দেখি যে আমাদের ইংলিশ গুলো ঠিকঠাক ভাবে ডিটেক্ট করতে পারে কিনা, ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখো আপ ডাউন করছে, এখানে এখান থেকে লেখা শুরু হয়ে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? স্টেপ 5, স্টেপ 5 এ এই যে মাইক্রোফোন যে বাটন, এটাকে বলা হচ্ছে মাইক্রোফোন বাটন। এই মাইক্রোফোন বাটনে ক্লিক করব। যখনই আমি মাইক্রোফোন বাটনে ক্লিক করব, তখনই গুগল ডক্স আমার কথাগুলো শোনা শুরু করবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের স্টেপ 5 এ কি করব? মাইক্রোফোনে ক্লিক করব। মাইক্রোফোনে শুধু ক্লিক করব না, ক্লিক করে কথা বলা শুরু, সরি, স্টেপ 5 হবে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, ঠিক আছে? তো ধরে নাও আমরা ইংলিশ ইউএস, এইটাই আমরা সিলেক্ট করে নিলাম। স্টেপ 5 হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। কোন ল্যাঙ্গুয়েজ? আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাই, ঠিক আছে? স্টেপ 6 হচ্ছে তোমাদের এই যে মাইক্রোফোন বাটনে ক্লিক করা। তোমরা কি লিখছো সবাই? জি ভাইয়া। জি দুই তোমাদের নাম্বার জন্য স্টেপ
ছিল? 2 নাম্বার স্টেপটা ছিল যে প্রথমটা ছিল হচ্ছে তোমার সার্চ ইঞ্জিনে যে গুগল ডক্স লিখে সার্চ করা। 2 নাম্বারটা ছিল গুগল ডক্স এর ওয়েবসাইট docs.google.com, এই ওয়েবসাইটে যাওয়া। ঠিক আছে, এখন আমরা 6 নাম্বার স্টেপটা কি? 6 নাম্বার স্টেপটা হচ্ছে মাইক্রোফোনে ক্লিক করা এবং কথা বলা শুরু করা। তো আমরা এখন 6 নাম্বার স্টেপটা করতে যাচ্ছি। আমি মাইক্রোফোনে ক্লিক করে ইংরেজিতে একটা সেন্টেন্স বলবো, দেখবো যে সেই লেখাটা এখানে হচ্ছে কিনা। তাই মাইক্রোফোনে ক্লিক করছি। Hello students, can you hear me? Now we are talking with the help of Google Docs. কথা বলা শেষ হলে আবার সেই মাইক্রোফোনে ক্লিক করব। বুঝতে পেরেছো? দেখো আমি যা যা বললাম ঠিক তাইতেই কিন্তু সে লিখে দিয়েছে। আমি প্রথমে বলেছিলাম হ্যালো স্টুডেন্টস, সে কিন্তু হ্যালো স্টুডেন্টস ডিটেক্ট করছে। তারপরে কি বলছে? ক্যান ইউ হিয়ার মি? আমি যেটা বললাম সে কিন্তু এটাও বুঝতে পারছে যে ক্যান ইউ হিয়ার মি এটা একটা কোশ্চেন, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার কারণে সে কিন্তু অটোমেটিক্যালি একটা কোশ্চেন মার্ক অ্যাড করে দিয়েছে শেষে। ঠিক আছে, নাও উই আর টকিং, এখানে ভুলে একটা ফুল স্টপ দিয়ে দিয়েছে, এটা হবে না। নাও উই আর টকিং উইথ দ্য হেল্প অফ গুগল ডক্স। বুঝতে পেরেছো? আমরা যা বলেছি ঠিক সে কিন্তু তাই তাই ডিটেক্ট করেছে। এটা গেল আমরা কি ইংলিশে, এভাবে আমরা ভয়েস টাইপ করতে পারি। এখন আমরা বাংলা একটু ট্রাই করে দেখবো। ঠিক আছে, তোমাদের স্টেপ 7 হচ্ছে। স্টেপ 6 ছিল কি মাইক্রোফোনে ক্লিক করে কথা বলা শুরু করো, আর স্টেপ 7 হচ্ছে মাইক্রোফোনে আবার ক্লিক করে কথা বলা শেষ হলে মাইক্রোফোনে আবার ক্লিক করা। তাতে কি হবে? এখন যে আমি কথা বলছি এখন কিন্তু সে শুনতেছে না, কিন্তু যদি মাইক্রোফোনে ক্লিক না করতাম সে কিন্তু কন্টিনিউয়াসলি শুনতেই থাকতো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বাংলা টাইপ করবো। ঠিক আছে, আমরা একটু বাংলা টাইপ করে দেখবো যে বাংলা সে ডিটেক্ট করতে পারে না, এটা পারে কিনা। এটা তো গেল ইংলিশ। আচ্ছা আমরা ইংলিশটা মুছে দিলাম। এবার আমরা এই জন্য কি করব? আমাদের স্টেপ 5 ছিল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। আমরা স্টেপ 5 এর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব কি বাংলা। বাংলা ল্যাঙ্গুয়েজ নিচে আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাংলাদেশ আর বাংলা ভারত। বাংলা বাংলাদেশটা একটু সমস্যা আছে এখানে। যদি বাংলা বাংলাদেশ দেই তাহলে সে ডিটেক্ট করতে পারে না, যদি বাংলা ভারত দেই তাহলে সে খুব ভালোভাবে বাংলাগুলো ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা বাংলা ভারত দিয়ে প্রথমে শুরু করব, তারপরে আমরা আবার বাংলা বাংলাদেশ দিয়েও ট্রাই করে দেখবো যে আসলে হয় কিনা। ঠিক আছে, বাংলা বাংলাদেশ দিয়ে আগে দেখি সে ডিটেক্ট করতে পারে কিনা। হ্যালো গুগল ডক্স, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? দেখো কোনো কিছু কিন্তু লেখা আসতেছে না, তার মানে সে ডিটেক্ট করতে পারছে না। আমরা বাংলা ভারত দিয়ে দেখবো। ঠিক আছে, হ্যালো গুগল ডক্স, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? দেখো আমি যা বললাম ঠিক তাই লেখা উঠেছে যে হ্যালো গুগল ডক্স, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। আবার এটা যে একটা কোশ্চেন সে এটাও বুঝতে পেরেছে, যে যার কারণে সে একটা কোশ্চেন মার্ক অ্যাড করে দিয়েছে। তোমাদের মেইন শেখার বিষয়টা ছিল এটাই, যে কিভাবে গুগল ডক্স ইউজ করে তোমরা স্পিচ টু টেক্সট করতে পারো। ঠিক আছে, স্পিচ টু টেক্সট মানে কি বলতো? স্পিচ টু টেক্সট, এই যে যে প্রসিডিউরটা আমরা দেখলাম এটাকেই বলছে স্পিচ টু টেক্সট। কেন? কারণ আমরা কি দিচ্ছি, আমরা গুগল ডক্স কি স্পিচ দিচ্ছি বা আমরা ভয়েস দিচ্ছি, হ্যাঁ, বা এটাকে ভয়েস টু টেক্সট বলতে পারো। আর সে আমাদের ভয়েস গুলোকে শুনে বা আমাদের স্পিচ কে শুনে কি করতেছে, সেটাকে টেক্সটে কনভার্ট করতেছে। বুঝতে পেরেছো? এটাকে বলে স্পিচ টু টেক্সট, বা বলতে পারো ভয়েস টাইপিং। তো সবাই ক্লিয়ার? তো সবাই বুঝতে পেরেছো তো কিভাবে এটা করতে হবে? জি ভাই। ভাইয়া, ওকে, তাহলে আমি বইয়ে ফিরে যাই। আচ্ছা, বইয়ে ফিরে যাই এখন আমরা এটা গেল হচ্ছে কিভাবে করবে।
ভয়েস টাইপিং এর ব্যাপারটা গেল। এরপরে আমরা কি শিখবো? এই যে 1 নাম্বার যে ঘটনাটা আছে, এই ঘটনাটা পড়বে, ঠিক আছে? এই ঘটনাটাকে পড়বে, তারপরে এই যে এই ঘটনাটা কিভাবে আসলে প্রকৃত ঘটনা কিনা, তারা কিভাবে এটা আইডেন্টিফাই করলো যে এটা আসলেই প্রকৃত ঘটনা কিনা, এই জিনিসগুলো, ঠিক আছে? এই জিনিসগুলো পড়লে বুঝতে পারবে। আর মেইন যে জিনিসগুলো তোমাদের জানা দরকার, তোমাদের প্র্যাকটিক্যাল যেহেতু হয়, তো তোমাদের পরীক্ষায় হয়তো বা এগুলো দিতে পারে। এই যে যুক্তি তর্কে নিরপেক্ষতা বলতে কি বোঝায়, এটা পড়লে, ভালোভাবে পড়লে বুঝতে পারবে। এগুলো তোমরা যারা নতুন জয়েন করেছো, তোমরা হয়তোবা ভাবছো যে হ্যাঁ কেন আমি স্কিপ করে যাচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রিভিয়াস সেশন গুলোতে পড়ানো হয়েছে ইন ডিটেলস, প্রত্যেকটা লাইন টু লাইন আমাদের পড়ানো হয়েছে এগুলো, ঠিক আছে? তোমরা যদি চাও আমরা তোমাদেরকে সেই প্লে লিস্টের লিঙ্কও শেয়ার করে দিব, ঠিক আছে? নতুন যারা আছো তারা শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি মাঝে মাঝে রেসপন্স করবে? তোমরা যদি রেসপন্স জি না শুনতে পাচ্ছি। রেসপন্স না করলে কনফিউজ হয়ে যায় যে বুঝতে পারছো কিনা বা ক্লাসে আছো কিনা, ঠিক আছে? আচ্ছা, এই যে এই ঘটনাগুলো দেখছো, এগুলো হচ্ছে সেই যুক্তি তর্কে নিরপেক্ষতা যাচাই সম্পর্কিত ঘটনা। যুক্তি তর্কে নিরপেক্ষ থাকবো কি থাকবো না, কিংবা থাকাটা ভালো নাকি না থাকাটা ভালো, নাকি কখনো নিরপেক্ষ থাকা ভালো, কখনো নিরপেক্ষ না থাকা ভালো, যুক্তি তর্কের ক্ষেত্রে কোন একটা বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে, সেই জিনিসগুলো, এই যে এটা পড়লে তোমরা সেই জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যে তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে। ইম্পর্টেন্ট বলছি এজন্য না যে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা তোমাদের নেক্সট যে এক্সাম আছে সেটার জন্য ইম্পর্টেন্ট, বলছি তোমাদের জানা দরকার, এটা এই জন্য বলছি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তথ্য কিভাবে সংবাদ হয়ে ওঠে। তথ্য এবং সংবাদ, এখানে যে বিষয়টা মূলত তোমরা ফোকাস করবে যে তথ্য এবং সংবাদের মধ্যে পার্থক্য কি, বুঝতে পেরেছো? তথ্য এবং সংবাদের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা হচ্ছে বোঝাটা জরুরি। এখন তথ্য এবং সংবাদের মধ্যে পার্থক্যর ব্যাপারটা তারা 4টি বিষয়ের মাধ্যমে এখানে তুলে ধরেছে। যে সময় উপযোগিতা, যে যে ইনফরমেশন বা যে তথ্যটা, এখানে আরেকটা বিষয় মনে রাখবে, সকল, এই জিনিসটা খাতায় লিখে রাখো, যে সকল সংবাদকেই আমরা তথ্য বলতে পারি, কিন্তু সকল তথ্যকে আমরা সংবাদ বলতে পারি না। এই জিনিসটা লিখে রাখো সবাই। সকল সংবাদ কি একটা ইনফরমেশন না? আর ইনফরমেশনের বাংলা কি? তথ্য। তার মানে কি, সংবাদ হচ্ছে একটা তথ্য, কিন্তু যে কোনো তথ্যকে আমি চাইলেই সেটাকে সংবাদ বলতে পারি না, বুঝতে পেরেছো? এই জিনিসটা বুঝতে জি। পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। দেখো এখানে কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা জিনিসকে কখন আমরা একটা তথ্যকে সংবাদ বলবো, কখন একটা তথ্যকে শুধু তথ্যই বলবো, সংবাদ বলবো না। দেখো সময় উপযোগিতার ব্যাপারটা পড়লে বুঝতে পারবে যে সময় উপযোগিতা, ধরো যে যে কোনো একটা সংবাদগুলো কি, একটা তথ্য সংবাদ হিসেবে থাকে হয়তো বা 2 থেকে 3 দিন পর্যন্ত, কিন্তু তারপরেই সেটা আর সংবাদ থাকে না, সেটা তথ্য হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো যে এখানে বলছে যে 1 জুন বাংলাদেশের ফুটবল দলের কোনো ম্যাচ জয়ের তথ্য 10 জুন পর্যন্ত আর গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ মনে করো পহেলা 1 জুন একটা ফুটবল ম্যাচ হয়েছে, এবং সেখানে বাংলাদেশ সেই ফুটবল ম্যাচে উইনার হয়েছে বা জয়লাভ করেছে। এখন সেই 1 জুনের সেই খবরটা, অর্থাৎ বাংলাদেশের জয়লাভ করার খবরটা, সেটা কিন্তু 2-3 দিন ধরেই মানুষের মুখে মুখে রেগুলেট হবে। তখন এই 2-3 দিন ধরে সেটাকে আমরা সংবাদ হিসেবে বিবেচনা করতে পারি, ঠিক আছে? কিন্তু তারপরে যখন আমি সেই
সেই সংবাদটা শুনবো বা সেই তথ্যটা আমার কাছে আসবে, আমি শুনবো, সেটাকে কিন্তু আমি আর সংবাদ বলতে পারি না, সেটাকে আমি তথ্য বলতে পারি। ঠিক আছে? ধরো যে তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছো, ঠিক আছে? তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছো, এটা তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে একটা সংবাদ। ঠিক আছে? ধরো যে তুমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছো, তোমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু এই সংবাদটা নেয়ার জন্য তোমাকে ফোন দেয়, তাই না, যে তোমার রেজাল্ট কি। কিন্তু 1 বছর পর বা 1 মাস পর কোনো কোনো তোমার ফ্যামিলি মেম্বার কি তোমাকে তোমার রেজাল্ট জানার জন্য ফোন দেয়? ফোন দেয় না। ব্যাপারটা এরকম যে সময় উপযোগিতা, যে সময়ের উপর ডিপেন্ড করে যে একটা জিনিস সংবাদ নাকি, একটা ইনফরমেশনটা আসলেই কোনো সংবাদ নাকি সংবাদ নয়। বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে নৈকট্য ব্যাপারটা। নৈকট্য ব্যাপারটা কি? নৈকট্য ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা উদাহরণের মাধ্যমে বলছে যে আমার বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে। ধরে নাও তোমরা যে স্কুলে পড়ো, তোমাদের স্কুল রেজাল্টের দিক দিয়ে ফার্স্ট হয়েছে তোমাদের উপজেলায়, বা ঠিক আছে, এটি আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক, ঠিক আছে, তাদের জন্য কি একটা সংবাদ। ঠিক আছে? কিন্তু ধরে নাও আমি এখন মিরপুরে আছি, মিরপুরের জন্য কি এটা কোনো সংবাদ? মিরপুরের জন্য কিন্তু, মিরপুর এলাকাবাসীদের জন্য এটা কিন্তু কোনো সংবাদ না, এটা একটা তথ্য যে হ্যাঁ ওই উপজেলার একটা স্কুল তার উপজেলায় ফার্স্ট হয়েছে বা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে এলাকা ভিত্তিক একটা ব্যাপার, যে নৈকট্য, যে তোমার উপজেলার মানুষের কাছেই কিন্তু সেটা সংবাদ, কিন্তু তোমার উপজেলার বাইরে অন্য উপজেলা কিংবা গ্রামে, সরি গ্রাম না, অন্য উপজেলায় মানুষের কাছে কিন্তু সেটা একটা তথ্য, সেটা সংবাদ নয়। বুঝতে পেরেছো নৈকট্য ব্যাপারটা? যে মানে তোমার উপজেলার মানুষের কাছে সেটা সংবাদ, কিন্তু বাহিরের উপজেলার মানুষের কাছে সেটা সংবাদ না। ঠিক আছে? আর এটা হচ্ছে প্রভাব। যেমন একটু আগে আমি একটা উদাহরণ দিলাম যে তোমার তুমি ধরো যে ফার্স্ট হয়েছো পরীক্ষায়, সেটা তোমার ফ্যামিলি মেম্বারদের জন্য সংবাদ, বাট অন্য মানুষদের জন্য সেটা সংবাদ না, সেটা একটা তথ্য। ঠিক আছে? এখানে আরো একটা উদাহরণ দিয়েছে তোমাদের এখানে, অর্থনৈতিকভাবে লাভবান কিংবা ক্ষতিগ্রস্ত, আবেগের সাথে সম্পর্কিত, বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে সম্পর্কিত। মানে প্রভাব অনেক রকম হতে পারে। ঠিক আছে? যেমন এখানে কি বলছে দেখো, কোনো তথ্য যদি নিজস্ব পরিমণ্ডলের মধ্যে না হয় কিন্তু ওই তথ্য অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলে, তখন সংবাদ হয়ে ওঠে। সরি, আমার প্রিভিয়াস উদাহরণটা এটার প্রভাব এই ব্যাপারটাকে এক্সপ্লেইন করার জন্য পারফেক্ট ছিল না, সরি। কোনো তথ্য যদি নিজস্ব পরিমণ্ডলের মধ্যে না হয় কিন্তু ওই তথ্য অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলে, তখন সেটি সংবাদ হয়ে ওঠে। প্রভাব অনেক রকম হতে পারে, অর্থনৈতিকভাবে লাভবান কিংবা ক্ষতিগ্রস্ত, আবেগের সাথে সম্পর্কিত, বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে সম্পর্কিত। দেখো, এখন যদি বাংলাদেশ সরকার হঠাৎ করে সিদ্ধান্ত নেয় যে আমরা প্রত্যেকটি পণ্যের মূল্য 10 টাকা করে বৃদ্ধি করব, এটা একটা, দেখো আমাদের সবার জীবনে এটা প্রভাব পড়বে না, এই প্রভাবটা, সেই ব্যাপারটা বলছে যে এরকম ভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া কিংবা ক্ষতিগ্রস্ত হওয়া, তারপরে আবেগের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের কারণে কোনো একটা তোমার কাছে কোনো একটা জিনিস সংবাদ হতে পারে, কিন্তু অন্য কোনো ব্যক্তির কাছে সেটা সংবাদ নাও হতে পারে। ঠিক আছে? বিভিন্ন প্রভাবের কারণে একটা বিষয়কে আমরা সংবাদ বলতে পারি। আবার যে প্রভাবটা তাদের উপর, অন্য কোনো মানুষের উপর পড়ে না এমন ব্যক্তিদের কাছে সেটা সংবাদ না, সেটা হয় তথ্য। এই জিনিসটা কি বুঝতে পেরেছি, প্রভাব জিনিসটা, নাকি আমি আরো ভালোভাবে বলবো? আমি কি ঠিকভাবে এক্সপ্লেইন করতে পেরেছি তোমাদের কাছে প্রভাব জিনিসটা, তোমরা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি। জি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে সামনে প্রসিড করলাম। ভারসাম্যতা, ভারসাম্যতা বলতে কি বলছে দেখো, কোনো ঘটনায় যদি একাধিক
বা তার বেশি পক্ষ সম্পর্কিত থাকে, তবে ওই ঘটনার উপর তৈরি সংবাদে সকল পক্ষের মতামত বা তথ্য থাকতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছলতা এবং বৈধতা নিয়ে কাউকে অভিযোগ করে, তবে শুধু সেই অভিযোগ নিয়েই একটি তথ্য প্রকাশ করলে সেটি একটি মানসম্মত সংবাদ বলে বিবেচিত হবে না। অভিযোগকারী এবং অভিযুক্ত কর্তৃপক্ষ দুই পক্ষেরই মতামত নিয়ে সংবাদটি প্রকাশ বা পরিবেশন করতে হবে। ধরে নাও কোনো একটা কোম্পানির নিয়োগ পরীক্ষা হলো, মানে এমপ্লয়ি তারা কর্মচারী নিয়োগ করলো। তো সেখানে অনেকেই অ্যাপ্লিকেশন করলো। পরীক্ষা দেওয়ার পর স্পেসিফিক কিছু মানুষকে নিল, যারা সিলেক্ট হয়েছে বা যারা পরীক্ষায় পাশ করেছে তাদেরকে ধরো যে কর্মচারী হিসেবে তারা তাদের কোম্পানিতে নিয়োগ দিল। এখন কোনো একজন অভিযোগ করলো যে এখানে প্রশ্ন ফাঁস হয়েছে, কিংবা এখানে স্বচ্ছতা এবং বৈধতা ব্যাপারটা ছিল না এই নিয়োগ প্রক্রিয়ায়। তাহলে তার কথা শুনে কি আমি এই জিনিসটাকে যাচাই করব? বা এই যে সে একটা আমাকে সংবাদ দিল যে হ্যাঁ এখানে স্বচ্ছতা ছিল না, বা কোশ্চেন ফাঁস হয়েছে, বা বৈধতা অবলম্বন করা হয়নি এই নিয়োগ পরীক্ষায়, তাহলে কি আমি সরাসরি তার কথাটা বিশ্বাস করে নিব? কখনোই না। তার এই যে সে যে কথাটা বললো সেটা একটা সংবাদ। এই সংবাদটা আমি অন্য কারো কাছে পরিবেশন করতে পারবো না বা পৌঁছাতে পারবো না। কেন? কারণ আমি শুধু এক পক্ষের কথা শুনছি, আমি কোম্পানির কোনো কিন্তু কথা জানি না। এই যে একটা মানুষ যে অভিযোগটা করতেছে, এই অভিযোগটা সম্পর্কে কোম্পানি কি বলছে, আসলেই তাদের প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, আসলেই তারা স্বচ্ছতা কিংবা বৈধতার খেলাপ করেছে কিনা, ঠিক আছে, এই জিনিসটা কোম্পানি কি বলছে, ঠিক আছে। এটাই বলছে যে সকল পক্ষের মতামত বা তথ্য থাকতে হবে, ঠিক আছে। শুধু এক পক্ষের মতামত নিয়ে আমরা কোনো সংবাদ প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। যদি এক পক্ষের শুধু মতামত নিয়ে কোনো সংবাদ প্রকাশ করি, তাহলে সেই সংবাদটি মানসম্মত সংবাদ হবে না। ওকে, এই যে সংবাদের কাঠামোটা তোমরা দেখতে পারো, এটা তোমাদের পরীক্ষায় সংবাদের কাঠামোটা আঁকতে বলা হতে পারে। আমি জানি না প্রশ্ন কি আসছে বা কি, কিন্তু এটা হয়তো বা আসতে পারে সংবাদের কাঠামো, ঠিক আছে। আর কি কি বিষয় তোমাদের দেখানো উচিত? ডেটা উপস্থাপন। আচ্ছা, এই যে ডেটা উপস্থাপন, এই সেশন 5টা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবাই একটু মনোযোগ হও। যদি কেউ মনোযোগী না থাকো, একটু নড়ে সরে বসো, ঠিক আছে। আমরা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি। যারা নতুন আছো বিশেষ করে তারা একটু ফোকাস করো। যে ডেটা উপস্থাপন বলতে, ডেটা বিভিন্ন ভাবে উপস্থাপন করা যায়। এখানে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ডেটা উপস্থাপন করতে পারি সেই জিনিসটা আমরা এখন শিখবো। এখানেও আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিব, তোমরা স্টেপ গুলো লিখে নিবে। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, ঠিক আছে। সবাইকে শুনতে পাচ্ছ নতুন যারা আছো? আতিকুর শুনতে পাচ্ছ? জি, শুনতে পাচ্ছি। এখানে আমরা আগে দেখে নিব যে তোমাদের কোন কোন বিষয়গুলো কভার করা হয়েছে এক্সেলে, ঠিক আছে। সরি, এক্সেলের আগে মনে হয় তোমাদের গুগল ফর্মের ব্যাপার আছে। গুগল ফর্ম নেই, এক্সেল। অর্থাৎ এক্সেলে কিভাবে আমরা ডাটা এন্ট্রি করব, কাউন্ট ইফস কিভাবে কাজ করে এই জিনিসটা দেখবো। এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে, তারপরে বিভিন্ন লিখতে হয় বা ডেটা এন্ট্রি করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখবো। কাউন্ট ইফ জিনিসটা কি এই জিনিসটা দেখবো, ঠিক আছে। আর কি বলছে, কিভাবে চার্ট তৈরি করতে হয় সেটা দেখবো। বিভিন্ন ইনফরমেশন দিয়ে কিভাবে চার্ট তৈরি করতে হয়। চার্ট মানে তোমরা যে গ্রাফ পেপারে অনেকে হয়তো বা করেছো, তোমরা গ্রাফ পেপারে বিভিন্ন গ্রাফ অঙ্কন করেছো, সেই গ্রাফ গুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা এখন এক্সেল এর মাধ্যমে করব, আর হাতে কলমে করব না। সেগুলো কিভাবে করতে পারি এক্সেল এর মাধ্যমে সেটা দেখবো। আর যোগ বিয়োগ গুণ ভাগ এবং শতকরা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই জিনিসগুলো দেখবো, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, গ্রাফ তৈরির ব্যাপারটা দেখবো।
ওকে, আমরা তাহলে সেশন 5 এবং সেশন 6 কমপ্লিট করবো এবার। সেশন 5 এবং সেশন 6 কমপ্লিট করার জন্য আমরা চলে যাব আমাদের এক্সেলে। এক্সেল ওপেন করার জন্য এই দেখো কম্পিউটার দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন। এক্সেল ওপেন করার জন্য আমার এই যে নিচে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে ক্লিক করে আমরা এখানে সার্চ করতে পারি। এখানে সার্চ করব যে এক্সেল লিখে, EXCEL, এক্সেল লিখে সার্চ করলে এই যে আমরা এক্সেল অ্যাপটা দেখতে পাচ্ছি। এখান থেকে ওপেন যদি ক্লিক করি তাহলে আমাদের এক্সেল ওপেন হয়ে যাবে। তাহলে স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে, এখানে স্টেপ ওয়াইজ দেখার দরকার নেই, ঠিক আছে? তোমরা জাস্ট মনে রাখো কিভাবে করতে হবে। ফার্স্ট অফ অল কম্পিউটার থেকে তোমাদের এক্সেল সফটওয়্যারটা ওপেন করতে হবে, ঠিক আছে? এক্সেল সফটওয়্যার ওপেন করার পর কাজ হচ্ছে কি, তোমরা কি লিখে রাখো। কি করবে প্রথমে? এক্সেল সফটওয়্যার ওপেন করবে। এক্সেল সফটওয়্যার ওপেন করার পরে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ঠিক আছে? ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করবে। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আসবে তোমরা এরকম একটা ব্ল্যাঙ্ক দেখতে পাবো, ঠিক আছে? আর এরকম ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ, তাই না? এই যে বিভিন্ন ছোট, এই প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা আলাদা নাম আছে। আতিকুর, শুনতে পাচ্ছ জি আমাকে? জি তুমি কি বলতে পারো এই ঘরগুলোর নাম কি? প্রত্যেকটা ঘর জি না কিন্তু ভাই। আলাদা আলাদা নাম আছে। আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি। এই দেখো এখানে উপরে দেখতে পাচ্ছ ABCDEFGH, এদিকে কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা কলাম। এই কলামটার নাম ই কলাম, এই কলামটার নাম এফ কলাম, এটার নাম জি কলাম, এটার নাম এইচ কলাম। আর যে লেফট সাইডে 1 2 3 4 দেখতে পাচ্ছ, এই 1 হচ্ছে 1 নাম্বার কলাম, ঠিক আছে? 1 দিয়ে 1 নাম্বার কলাম বোঝাচ্ছে, 3 দিয়ে 3 নাম্বার কলাম, 5 নাম্বার কলাম, 7 নাম্বার কলাম, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখো, 7 নাম্বার কলাম এবং, সরি আমি ভুল বলছি, রো, এগুলো হচ্ছে একটা রো। এটা হচ্ছে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, 5 নাম্বার রো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা রো। রো গুলোকে 1 2 3 4 এসব দিয়ে নামকরণ করা হয়েছে, আর কলাম গুলোকে ABCD দিয়ে নামকরণ করা হয়েছে, ঠিক আছে? তো এখন আমাদের এই যে ছোট ছোট সেল গুলো দেখতে পাচ্ছি, এক একটা সেল আমি সিলেক্ট করছি, দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট সেল গুলো, এই সেল গুলোর কিন্তু এক একটা নাম আছে, ঠিক আছে? এই যে সেল গুলো, প্রত্যেকটা সেলেরই নাম আছে। এখানে তোমরা শত শত হাজার হাজার সেল দেখতে পাচ্ছ, ছোট ছোট দেখতে পাচ্ছ না সবাই? এখন তোমরা ভাবছো যে হ্যাঁ জি এতগুলো সেলের নাম কিভাবে মনে রাখবে, তাই না? আসলে অনেক ইজি ব্যাপারটা। দেখো এই কলামটা হচ্ছে সি কলাম, আর এই রোটা হচ্ছে 6। তাহলে এই দেখো, এই যে ঘরটা, এই যে হলুদ কালার যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা 3 নাম্বার কলামের একটা অংশ, আবার 6 নাম্বার রো এর একটা অংশ, তাই না? এই ঘরটা, এজন্য এই ঘরটার নাম হচ্ছে C6, বুঝতে পেরেছো? এই জন্য এই সেলটা, এটাকে প্রত্যেকটা একটাকে সেল বলে, হ্যাঁ? যেমন এই হলুদ কালার ঘরটা দেখতে পাচ্ছ, এটা একটা সেল, এই সেলটার নাম হচ্ছে C6। তেমনি ভাবে যদি এই ঘরটা, এই যে দেখো যে ব্লু কালার একটা ঘর, এই ঘরটার নাম কি হবে আমাকে বলো তো আতিকুর? এই ঘরটার নাম কি হবে? এই ঘরটার নাম ঠিক বলতে পারছিস না। দেখো এটা কোন কলামের অংশ? এই সি ঘরটা বা এই সেলটা, এই ব্লু কালার, ব্লু কালার সেলটা ই নাম, এই যে একেবারে উপরে চলে যাও দেখো ই লেখা, তার মানে ই কলামের একটা সেল। আবার এই সেলটা 8 নাম্বার সেলেরও একটা, 8 নাম্বার রো এরও একটা সেল, তাই না? দেখো 8 নাম্বার রো এর একটা সেল হচ্ছে এই ব্লু কালারটা, তার মানে এই সেলটার নাম হবে E8, বুঝতে পেরেছো? ওকে, তাহলে চেঞ্জ করে দিলাম। এখন আমরা ফার্স্ট অফ অল কি করব, যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখবো। আচ্ছা তোমরা ক্লাসে কে কে আছো? ক্লাসে কে কে আছো একটু দেখে নেই।
আচ্ছা, কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি? ধরো যে কোনো একটা স্টুডেন্টের বাংলা সাবজেক্টে প্রাপ্ত মার্কস, ধরো যে ডিজিটাল টেকনোলজিতে প্রাপ্ত মার্কস, আর এটা হচ্ছে আইসিটিতে ধরে নাও যে এটা হচ্ছে ইংলিশে প্রাপ্ত মার্ক, আর এখানে আমরা টোটাল করব। ঠিক আছে, ধরো যে কেউ পেল 10, এরকম বিভিন্ন মার্কস দিলাম। ঠিক আছে, যে বিভিন্ন স্টুডেন্টের প্রাপ্ত মার্ক আমরা দেখলাম এখানে। যে এখানে আরেকটা কলাম অ্যাড করে দিই, ধর স্টুডেন্ট নেম, ধরো যে স্টুডেন্টের নেম এ, ধরো যে এই স্টুডেন্ট যে সে বাংলায় পেয়েছে 10, ডিজিটাল টেকনোলজিতে 20, ইংরেজিতে পেয়েছে 15। তাহলে আমরা চাচ্ছি এই 3টা মার্কস যোগ করেই টোটাল এই সেলটাতে রাখবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো যে এই যে এখানে আমরা টোটাল করব। টোটাল করার জন্য কি করতে হবে, ইকুয়েশন লিখতে হবে। এখানে ইকুয়েশন লেখার জন্য সবারই কি করতে হয়, ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হয়। ইকুয়াল সাইন দিব, তারপরে এই যে 10 যে ঘরটাতে লেখা আছে, যে ঘরগুলো আমি যোগ করতে চাই সেটা আগে ক্লিক করতে। ধরো যে 10 নাম্বার ঘর, 10 নাম্বারটাকে আমি যোগ করতে চাই, যে 10 লিখলাম। অর্থাৎ দেখো এখানে কিন্তু বি2 লেখা আসছে। 10 নাম্বার ঘর আমি যখন সিলেক্ট করলাম তখন বি2 লেখা আসছে। কারণ কি, এই সেলটার নাম হচ্ছে বি2। এই দেখো বি কলামের অংশ, আবার 2 নাম্বার রো এর অংশ এই 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 সেলটা, এই জন্য বি2। কারণ বি2 এর সাথে কাকে যোগ করব, এই জন্য আমরা বি2 এর পরে প্লাস সাইন দিয়ে দিলাম। এরপরে আমরা 20 যে ঘরটা আছে এটাকে সিলেক্ট করলাম। তার মানে কি, প্লাস, দেখো প্লাস সি2 হয়ে গেল। সি2 এর পরে আবার প্লাস দিব কিবোর্ড থেকে, তারপরে 15 দিব। তাহলে হয়ে গেল কি আমাদের ডি2। তারপরে ইন্টার দিয়ে দিব, দেখো আমাদের কিন্তু যোগ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? এই 3টা যোগ করে 45 অটোমেটিক্যালি 45 যুক্ত হয়ে গেছে। এখন ধরে নাও তোমার 100 জন স্টুডেন্টের এরকম মার্ক যোগ করতে হবে। তাহলে তুমি কি আলাদা আলাদা ভাবে এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে সমান সমান দিয়ে এটা সিলেক্ট করলে, তারপরে প্লাস এটা এভাবে দিয়ে করবে? এভাবে করতে তো অনেক সময় লাগবে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এই সেম ফর্মুলাটা আমি সবগুলোতে অ্যাড করতে চাই। এই জন্য কি করব, এই যে কর্নারে যে দেখতে পাচ্ছ, দেখো এখন কিন্তু প্লাস একটা দেখতে পাচ্ছ, এই যে প্লাস, মাউস নড়াইলে দেখতে পাচ্ছ এখানে প্লাসটা অনেক মোটা হয়ে আছে। কিন্তু যখন এই 50 ঘর এই ঘরের কর্নারে নিয়ে যাব তখন কিন্তু কালো হয়ে যাচ্ছে প্লাস সাইনটা। যখন কালো হয়ে যাবে তখন আমি মাউস কার্সর ক্লিক করে এইভাবে নিচের দিকে টেনে নিয়ে আসবো, তাহলে দেখো যে সবগুলো যোগ হয়ে গেল। তার মানে এগুলোর যোগফল এখানে চলে এসেছে, এগুলোর যোগফল এখানে চলে এসেছে। আমাকে বারবার ইকুয়েশন টাইপ করা লাগতেছে না। ঠিক আছে, আর এখানে আমরা কি করলাম, এখানে আমরা সবকিছু যোগ করছি, 3টা ভ্যালু যোগ করছি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমি বাংলা এবং ডিজিটাল টেকনোলজি এর মার্ক দুটো যোগ করব, অর্থাৎ বি2 এবং সি2 সেলের যে দুটো মার্ক আছে সেই দুটো মার্ক যোগ করব, এবং এই যোগফল থেকে 15 বিয়োগ করব, অর্থাৎ ইংলিশের মার্কটা বিয়োগ করব। তখন আমাদের কি ফর্মুলাটা জাস্ট এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। ডি2 এর আগে আমরা জাস্ট মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস চিহ্ন দিয়ে দিয়ে যখন আমি এন্টার চাপলাম, দেখো তখন কিন্তু 15 চলে আসছে। দেখো 10 আর 20 যোগ করলে 30 হয়, 30 থেকে 15 বিয়োগ করলে 15 আসে। আমাকে কিন্তু ফলাফল এটা দেখাচ্ছে। এখন আমি চাই নিচের যে 3টা আছে এই নিচের 3টাও ঠিক একই ফর্মুলা ব্যবহার করুক, অর্থাৎ এই 20 এবং 10 যোগ হবে প্রথমে, তারপরে 20 বিয়োগ হবে, মানে এই রো এর ক্ষেত্রে তারপরের রো এর ক্ষেত্রেও সেম হবে, 30 এবং 30 যোগ হবে, তারপর সেখান থেকে 18 বিয়োগ হবে। আমি চাচ্ছি নিচের সবগুলোতে, যেমন প্রথমটা এই যে এই রোতে যে কাজটা হচ্ছে এই কাজটা বাকি 3টা রোতেও হোক। এই বাকি পরের যে 3টে রো
এই 3টা রোতেও এই সেম কাজটা হোক আমি চাচ্ছি। এই জন্য কি করব, এই 15 এই সেলটা সিলেক্ট করে এই যে এই কোণাটা ধরে নিচে এভাবে টেনে দিব। তাহলে দেখো সবগুলোতে এই একই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেল। আমার যদি এভাবে 1000টাও থাকে, আমি এভাবে এটাকে এইভাবে টেনে এভাবে নিয়ে যে 1000 পর্যন্ত দেখো দেখো এখানে কিন্তু 170 চলে আসছে। এখানে ছেড়ে দিলাম, এরকম হবে। দেখো এভাবে অটোমেটিকলি যোগ হয়ে যাবে। এখানে সবগুলো জিরো দেখাচ্ছে কারণ এদিকে কোনো ভ্যালু নেই। এই যে এই ঘরগুলোতে কোনো ভ্যালু নেই। দেখো এই ঘরগুলোতে ভ্যালু যদি চেঞ্জ করি এখানে ভ্যালু হয়ে যাবে। দেখো এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, এখানে 2 দিলাম। দেখো এখানে কিন্তু 8 হয়ে গেছে, অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে। যখন 5 এবং 5 যোগ করলে 10 হয় এবং 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়, অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে। তো এভাবে একই ফর্মুলা মাল্টিপল সেলে আমি যদি অ্যাপ্লাই করতে চাই, জাস্ট এখানে ধরে এভাবে টেনে ছেড়ে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল যোগ আর বিয়োগ করা। ঠিক একই ভাবে আমি যদি চাই যে গুণ করব, তাহলে কি করব, জাস্ট এই যোগ বিয়োগ সাইনের জায়গায় আমি গুণ করে দিই। ঠিক আছে, মনে করো এই 10, 20 আর 15 আমি গুণ করতে চাই। ঠিক আছে, এখানে কি করব, B2 আমরা এই যে ফর্মুলা ভাবে লিখবো, যেখানে আমি গুণফলটা যেখানে রাখতে চাই সেখানে কি করব, ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে কাকে গুণ করতে চাই, 10 কে গুণ করতে চাই, অর্থাৎ B2। তারপরে গুণ সাইন। গুণ সাইন কি, এই যে স্টার বা অ্যাস্টারিস্টিক্স যেটাকে বলে, এই সাইনটা দিব। এই সাইনটা দেওয়ার পরে এই B2 বা 10-এর সাথে কাকে গুণ করতে চাই, 20 কে গুণ করতে চাই, এই যে 20 দিলাম, তার মানে C2 কে গুণ করতে চাই। তারপরে আবার এটার সাথে আবার কাকে গুণ করতে চাই, এই যে 15 বা D2, এটাকে গুণ করতে চাই। ঠিক আছে, এটাকে গুণ করে এবার আমি এন্টার করলাম বা ওকে করলাম। দেখো গুণফল কিন্তু আমার এখানে দিয়ে দিচ্ছে। এখন আমি চাই এখানে যে গুণফলের সূত্রটা আমি দিলাম, এই সূত্রটা নিচেও অ্যাপ্লাই হোক, নিচের সবগুলো সেলে অ্যাপ্লাই হোক। এই জন্য আমি কি করব, এটাকে এখান থেকে টেনে ধরে এক্সপ্যান্ড করে দিব। দেখো নিচের গুলোতেও গুণফল আমরা পাচ্ছি। এই 3টার গুণফল এখানে দেখতে পাচ্ছি, 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 আবার এই 3টার গুণফলও এখানে দেখতে পাচ্ছি। তাই না? এটা গেল হচ্ছে গুণ। ঠিক একই পদ্ধতিতে আমরা ভাগ করব। এখন ভাগের জন্য তো 3টা ভ্যালু না, ধরো যে আমরা এই প্রথম ভ্যালুটাকে দ্বিতীয় ভ্যালু দিয়ে ভাগ করবো, অর্থাৎ বাংলার মার্ককে ডিজিটাল টেকনোলজি এর মার্ক দিয়ে ভাগ করব। এই জন্য আমরা কি করব, ফর্মুলাতে ইকুয়েশন দিব, তারপরে ইকুয়েশন দিলাম। ইকুয়েশন দেওয়ার পরে কাকে ভাগ করব, 10 কে ভাগ করবো, এই জন্য 10 সিলেক্ট করলাম। তারপরে ভাগ সাইন, এখানে অবলিক যে সাইনটা দেখতে পাচ্ছ, এটাকে ভাগ হিসেবে আমরা ব্যবহার করব। এটাকে ভাগ করব কত দিয়ে, 20 দিয়ে ভাগ করব, এই যে জন্য সি। এবার আমি এই যে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়ে গেল, এবার আমি এন্টার চাপবো। দেখো 0.5 আসতেছে, বা 1/2 বা 0.5 হচ্ছে অ্যান্সার। কারণ আমি চাচ্ছি এই ভাগের ফর্মুলাটা নিচেও আমি অ্যাপ্লাই করি, এই জন্য আমি নিচে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এখানে এরর দেখাচ্ছে কারণ এখানে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এই সেলগুলোতে কোনো ভ্যালু নেই, যার কারণে এখানে এরর দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি অল্প কয়েকটাতে, জাস্ট এই কয়েকটাতে অ্যাপ্লাই করে দেই। তাহলে এই যে ভাগফলগুলো দেখতে পাচ্ছ, 20 কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়, এই যে 2 দেখতে পাচ্ছ। 30 কে 30 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দেখতে পাচ্ছ। 40 কে 20 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 দেখতে পাচ্ছ। এখানেও যদি অ্যাপ্লাই করে এই ব্যাপারটা, টেনে ছেড়ে দিলাম, দেখো 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, এই যে 1 আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, এভাবেই অ্যাকচুয়ালি আমরা করব। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করা আমরা দেখলাম। আর শতকরাটা আজকে দেখাচ্ছি না, শতকরাটা খুব সম্ভবত তোমাদের পরীক্ষায় আসবে না। আজকে এই ক্লাসগুলো মূলত তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্যই। সবাই কি ক্লাসে আছো? একটু রেসপন্স করো তো, সবাই সবার নামগুলো বলো, কে কে আছো। জি ভাইয়া আছি। মুনতাহা। আচ্ছা, মুনতাহা আছো। আচ্ছা, আর কে আছো? জি ভাইয়া আছি। তুবা আছো, তুবা। রায়হান আছো। আচ্ছা, নতুন আমাদের যে দুজন স্টুডেন্ট ছিল ওরা লিভ নিয়ে নিয়েছে। যাই হোক, আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, আর গ্রাফ কিভাবে তৈরি, মুনতাহা তুমি কি বুঝতে পারছো যে যোগ বিয়োগ গুণ ভাগের ব্যাপারগুলো? জি ভাইয়া, এটা তো আগেও শিখিয়েছেন, এখন একটু রিভাইজ দেওয়া হবে। আচ্ছা, তাহলে এখন আমি চলে যাব কিভাবে আমরা গ্রাফ তৈরি করব। গ্রাফের জন্য এই যে এলোমেলো ডেটাগুলো আমি ডিলিট করে দিব। আমি কিছু অর্গানাইজড ডেটা নিব।
যেন আমাদের গ্রাফটা সহজে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আমরা গ্রাফ কিসের কিসের গ্রাফ তৈরি করতে পারি বলতো? ধরো যে আমরা বিভিন্ন সালে টেম্পারেচার কত কত হবে এই জিনিসটা নিয়ে আমরা ইয়ে করবো, এটা গ্রাফ তৈরি করবো। তাহলে আমরা প্রথমে লিখে নিই ইয়ার, আর এখানে লিখে নিই টেম্পারেচার। ঠিক আছে, অর্থাৎ ধরো যে 2000 সালে বাংলাদেশের এভারেজ টেম্পারেচার মানে পুরো বছরের এভারেজ টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তারপরে ধরে নিলাম 2001-এ ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, 2002-এ ছিল ধরো যে 35 ডিগ্রি সেলসিয়াস, 2003-এ ধরো যে ছিল ভাই এর এরকম। আগে তো শুধুই হয়েছে। এর আগে না ঠিক আছে ভাইয়া। 2004 সালে ধরো যে 35 ডিগ্রি সেলসিয়াস, 2005 সালে ধরে নিলাম যে 7 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কিন্তু অথেন্টিক ভ্যালু না, তোমরা জানো, এগুলো আমি র্যান্ডমলি দিচ্ছি। অনেকগুলো আমরা ডেটা নিলাম, এই ডেটাগুলোকে আমরা কিভাবে গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, যে এগুলো আমরা দেখছি যে এই ইয়ারে কেমন টেম্পারেচার ছিল, এগুলো র্যান্ডমলি আমরা নিলাম। আর এই ডেটাগুলো দিয়ে মূলত আমরা এই ডেটাগুলো কেন নিলাম, এই ডেটাগুলো দিয়ে আমরা গ্রাফ তৈরি করব। আচ্ছা, এই জন্য কোন কোন ডেটা নিয়ে যে যে ডেটাগুলো দিয়ে আমরা গ্রাফ তৈরি করব সেই ডেটাগুলো আমাদেরকে আগে সিলেক্ট করে নিতে হবে। এই যে মাউসের মাধ্যমে এভাবে করে আমরা এই ডেটাগুলো নিয়েই তো আমরা তৈরি করব আমাদের গ্রাফটা, তাই না? তো এই ডেটাগুলোকে আমরা এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করব কিভাবে? এই যে মাউসটা এখানে নিব, মাউস কার্সরটা চেপে ধরে নিচের দিকে ডানে বামে টানলেই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই তো আমাদের সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে ইনসার্ট একটা বাটন দেখতে পাচ্ছ একেবারে উপরে বাম কর্নারে, এখানে ইনসার্ট লেখা দেখতে পাচ্ছ, তোমরা জুম করতে পারবে, স্ক্রিনটা জুম করে দেখো, এখানে একটা ইনসার্ট লেখা আছে। তো তোমরা সবাই ইনসার্ট লেখাটাতে ক্লিক করবে। ইনসার্ট লেখাটাতে ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিকমেন্ডেড চার্টস। ঠিক আছে, এই যে রিকমেন্ডেড চার্টস অপশনটা দেখতে পাচ্ছ, এই রিকমেন্ডেড চার্টে যখন আমি ক্লিক করব তখন আমাকে কিন্তু সে বিভিন্ন চার্ট দেখাচ্ছে। এই যে আমাকে সে প্রিভিউ দেখাচ্ছে যে আমি কোন ধরনের চার্ট চাই, এরকম চাই নাকি এরকম চাই, নাকি এরকম চাই, নাকি এরকম, বিভিন্ন ধরনের চার্ট দেখাচ্ছে। তবে এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, যে একটা চার্ট সিলেক্ট করে আমরা ওকে করে দিলাম। দেখো এই যে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, সে কিন্তু ইনস্ট্যান্টলি, আমাদের কিন্তু কাগজ কলম দিয়ে করতে গেলে অনেক অনেক সময় লাগে, কিন্তু আমরা এক্সেল এর মাধ্যমে জাস্ট ডেটাগুলো এন্ট্রি করে সাথে সাথেই আমরা ইয়ে করতে পারি। ঠিক আছে, আমাদের গ্রাফটা পেয়ে যেতে পারি। এখন মনে করো তোমার কাছে 1000টা এরকম ডেটা আছে, আমরা তো কয়টা নিচ্ছি, 2002 থেকে 2007 নিচ্ছি, তাই না? ধরো যে তোমাকে 1000টা এরকম ডেটা আছে, তাহলে 1000টা এরকম পয়েন্ট হতো না তোমার জন্য? 1000টা পয়েন্ট এভাবে আলাদা আলাদা ভাবে খাতা কলমের মাধ্যমে হাতে কলমে করা অনেক বেশি সময় সাপেক্ষ এবং কষ্টের বিষয়, তাই না? কিন্তু এক্সেল এর মাধ্যমে এই বিষয়টা অনেক ইজি। ঠিক আছে, তো এই যে এটা আমরা চার্ট দেখতে পাচ্ছি, এই যে প্রথম পয়েন্টটা ইন্ডিকেট করতেছে যে 2001 সালে টেম্পারেচার কত ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। তারপর 2001 সালে কত, 2001 সালে এটা ইন্ডিকেট করতেছে 31 ডিগ্রি সেলসিয়াস ছিল। এই যেটা ইন্ডিকেট করতেছে 2002 সালে 35 ডিগ্রি সেলসিয়াস ছিল।
2003 সালে 29°C ছিল এইভাবে। আমরা চাইলে এই যে এখানে এই চার্ট টাইটেল লেখাটা দেখতে পাচ্ছ, এখানে এখানে ক্লিক করে আমরা এই লেখাটা চেঞ্জ করে দিতে পারি। কি বলতে পারি যে টেম্পারেচার ভার্সেস ইয়ার, ঠিক আছে? মানে একদিকে এই যে দেখতে পাচ্ছ এক্সিস তো বোঝো, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস বরাবর আমরা কি নিচ্ছি টেম্পারেচার, এই যে 0 থেকে শুরু হয়েছে 0, 5, 10, 15, তারপরে 20, 25, এগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার। ওয়াই এক্সিস বরাবর আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি এবং এক্স এক্সিস বরাবর আমরা ইয়ার গুলো দেখতে পাচ্ছি। কারণ আমরা চাইলে এখন অন্য কেউ যদি এই চার্টটা আমাদের দেখে সে তো বুঝতে পারবে না যে হ্যাঁ এক্স এক্সিস বরাবর এগুলো কি, ওয়াই এক্সিস বরাবর এগুলো কি। তা আমরা চাই সেই মানুষটার জন্য ইজি করতে, যে সে যেন বুঝতে পারে। আমরা কি করব, এই চার্টের নিচে একটা কিছু অ্যাড করে দিব, লিখে দিব, যেন বুঝতে পারে যে হ্যাঁ একজন যে এই চার্টটা দিয়ে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এক্সিস টাইটেল, এই যে এক্সিস টাইটেল যখন আমি এই যে এইখানে কর্নারে একটা, যখন চার্টটা সিলেক্ট অবস্থায় থাকবে তখন এই কর্নারে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছ। এই প্লাস বাটনে যদি আমি ক্লিক করি, এখানে ছোট করে এক্সিস টাইটেল লেখা দেখতে পাচ্ছ, এটাকে যদি ক্লিক করে দেই তাহলে দেখো এখানে এক্সিস টাইটেল দুই দিকে লেখা আসছে। তো আমি এখন এগুলোকে সিলেক্ট করে এদিকে বলে দিলাম যে ইয়ার, ঠিক আছে? আর এখানে এটা সিলেক্ট করে বলে দিলাম এগুলো হচ্ছে আমার টেম্পারেচার, ঠিক আছে? তাহলে এখন যদি যে কেউ যদি দেখে তাহলে সে বুঝতে পারবে যে ইয়ারের বেসিসে, অ্যাকর্ডিং টু ইয়ার, এটা হচ্ছে টেম্পারেচার কত ছিল, মানে কোন সালে কত টেম্পারেচার ছিল ছিল এই চার্টটা সেই জিনিসটা ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? এখন আমরা চাইলে এই চার্টটাকে আরো ডিজাইনও করতে পারি, ঠিক আছে? বিভিন্ন স্টাইল, এই যে এখানে চার্টটাকে প্রথমে সিলেক্ট করলে ক্লিক করে তারপরে এই যে প্লাস বাটনের নিচে যে একটা ব্রাশ আইকন দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক করি এখানে বিভিন্ন ওরা স্টাইল দেখাবে। এই দেখো এখন কিন্তু একটু ফন্ট সাইজ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে এখানে আলাদা ধরনের হচ্ছে, দেখো এখন কিন্তু পুরো চার্টটা কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আরো বিভিন্ন ডিজাইন আছে, এটা হতে পারে, এটা সিলেক্ট করতে পারি, ব্লু কালার করতে পারি, ঠিক আছে? আবার দেখো এখন কিন্তু লাইন গুলো কেমন ডটেড লাইন হয়ে গেছে, ডট ডট ডট, ঠিক আছে? এরকম বিভিন্ন, দেখো এখন আবার দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট ভাবে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই যে ডট গুলোর পিছনে হালকা একটা ছায়ার মতো দেখতে পাচ্ছি। বিভিন্ন স্টাইল করতে পারি, ঠিক আছে? আমরা এই যে এভাবে বিভিন্ন স্টাইলে আমরা শো করতে পারি এই চার্ট গুলোকে, ঠিক আছে? ওকে, এটা গেল হচ্ছে আমাদের কিভাবে আমরা উপাত্তের গ্রাফ তৈরি করতে পারি। উপাত্ত বলতে ওই যে আমাদের ইয়ার এবং টেম্পারেচার, ওই ডেটা গুলোকে বলা হচ্ছে উপাত্ত, এবং গ্রাফ তৈরি করা মানে যে চার্ট আমরা তৈরি করলাম সেটাই হচ্ছে গ্রাফ আমাদের, ঠিক আছে? আর এই যে গোল যে দেখতে পাচ্ছ এখানে একটা চার্ট, এটাকে বলা হয় পাই চার্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা পাই চার্টও দেখার চেষ্টা করি, আমাদের প্রিভিয়াস ক্লাসে পাই চার্ট দেখানো হয়নি। তো আমরা একটা পাই চার্ট দেখার চেষ্টা করি। পাই চার্টের জন্য এটাকে আমরা ডিলিট করে দিই, অন্য জিনিস নিব, আমরা অন্য ডেটা নিব, ঠিক আছে? ধরো যে আমরা নিলাম বিভিন্ন এলাকা নিলাম, ঠিক আছে? এরিয়ার নাম নিলাম, বিভিন্ন এরিয়ার নাম, সেখানে আহ কেমন মানুষ বসবাস করে, ঠিক আছে? ধরো যে আমি ঢাকা নিলাম, তোমাদের জাস্ট বোঝার জন্য বলছি, ধরো যে ঢাকাতে আমি ধরে নিলাম যে মানুষ বাস করে 1000, ঠিক আছে? ধরো যে ধরে নিলাম যে
রাজশাহী। রাজশাহী ধরে নিলাম, রাজশাহীতে ধরে নিলাম যে মানুষ বাস করে 700। তারপরে ধরে নিলাম যে রংপুর, রংপুর ধরে নিলাম মানুষ বসবাস করে 500 জন, ঠিক আছে। আবার ধরে নিলাম যে আরেকটা ডিস্ট্রিক্ট, ধরো খুলনা, খুলনাতে ধরে নিলাম মানুষ বসবাস করে যে 800। তো দেখি এগুলো দিয়ে আমরা পাই চার্ট তৈরি করতে পারি কিনা। প্রথমে আমরা কি করব, ডেটা গুলো সিলেক্ট করে নিব, দেন রিকমেন্ডেড ইনসার্টে যাব, ইনসার্ট থেকে রিকমেন্ডেড চার্টে যাব, দেন এখানে এই যে পাই চার্ট দেখতে পাচ্ছি আমরা, এই যে পাই চার্ট, ঠিক আছে। এই যে পাই চার্ট আমরা দেখতে পেলাম, এটা সিলেক্ট করে ওকে করে দিব। এই যে আমরা পেয়ে গেলাম একটা পাই চার্ট পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা এটা টাইটেল চাইলে দিয়ে দিতে পারি। কি টাইটেল দিব? যে নাম্বার অফ পিপল, যেন মানুষ, এমন একটা টাইটেল দিব যেন মানুষ বুঝতে পারে। ঠিক আছে, এরকম একটা দিলাম যে এই পাই চার্টটা অ্যাকচুয়ালি কি শো করতেছে আমাদেরকে, ঠিক আছে। যেন হঠাৎ করে কেউ একজন এই চার্টটা দেখলেই বুঝতে পারে যে এই পাই চার্টটা দিয়ে কি বোঝানো হচ্ছে। তারপরে এই দেখো এখানে ঢাকা, ঢাকা দিয়ে কালার দেওয়া আছে সাথে, দেখতে পাচ্ছো? এই যে, তার মানে এই যে ব্লু অংশটুকু, অর্থাৎ একটা হচ্ছে লাইট ব্লু, লাইট ব্লুটা হচ্ছে খুলনা, ঠিক আছে। লাইট ব্লুটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এই পাই চার্টে এই অংশটুকু খুলনার মানুষের বসবাস, মানে এতটুকু অংশ দখল করতেছে খুলনার মানুষের জন্য। তারপরে গ্রিন কালারটা হচ্ছে রংপুরের মানুষের জন্য, রাজশাহীর মানুষের জন্য। এই যে এটা কি কালার বলবো, একটা অরেঞ্জ টাইপের, বাট নট অরেঞ্জ। তারপরে ঢাকার জন্য হচ্ছে এই যে ডার্ক ব্লুটা, ঠিক আছে। তা আমরা দেখি আরো কোনো কাস্টমাইজেশন করা যায় কিনা এটাতে। কাস্টমাইজেশন দেখো এভাবেও করতে পারি আমরা, এটা করতে পারি। আবার যদি এটা ইয়ে করি, যে এই যে এখানে কিন্তু পার্সেন্টেজ সহ শো করতেছে, দেখতে পাচ্ছ? পার্সেন্টেজ কিভাবে শো করতেছে, যে এই যে আমরা যে ডেটা ইয়ে করছি, এখানে 1000, 700, 500, 800, এই সবগুলোকে সে আগে যোগ করছে। যোগ করার পর এই সবগুলোকে যোগ করে যে যোগফল হয়েছে, সেই যোগফলের 1000 হচ্ছে ঢাকা। তার মানে কি, সেই যোগফলের 1000 অর্থাৎ 33% হচ্ছে কি ঢাকার মানুষের বসবাস। তারপর রাজশাহীর হচ্ছে 23%, মানে এই সব যোগফলের 23% হচ্ছে রাজশাহীর মানুষ, ঠিক আছে। এগুলোকে চাইলে আবার সিলেক্ট করে আমরা বিভিন্ন জায়গায় এভাবে সরাতেও পারি। আবার তুমি যদি চারটাকে একটু ছোট করে দেখাবা, এভাবে ছোট করেও চাইলে দেখাতে পারো। এই যে একটু ছোট করে ফেললাম এটাকে আমি, ঠিক আছে। এবার বড় করতে চাইলে বড়ও করতে পারবে। সেভাবে করা যায়, ঠিক আছে। ওকে, তো পাই চার্টের ব্যাপারটা বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, ক্লাসে আমাদের মনে হয় একজন জয়েন করেছিল, তোমরা তিনজনই আছো। আচ্ছা, পাই চার্টের পরে এবার কপিরাইট নিশ্চিত করি। কপিরাইট কি জিনিস আমরা পড়েছিলাম, যে অন্যজন একজনের একটা কাজ, সেটা তার পারমিশন ছাড়া ব্যবহার করতে পারবো না, যদি সে বলে যে হ্যাঁ কেউ আমার পারমিশন ছাড়া আমার এই কাজটি বা আমার এই ক্রিয়েটিভ ওয়ার্কটা ইউজ করতে পারবে না, ঠিক আছে। আর যদি কেউ পারমিশন দেয় তাহলে ইউজ তো করতে পারবে। এই জিনিসটাই হচ্ছে কপিরাইট, যে যেটা একটা মানুষ যে জিনিসটা তৈরি করছে সেটা আমি যদি ব্যবহার করতে চাই তার পারমিশন নিতে হবে। এই জিনিসটাই হচ্ছে কি কপিরাইট। আর এই জিনিসটা তোমরা পড়লে আরো ডিটেলসে দেখতে পাবে। আর ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এটা আপাতত লাগবে না তোমাদের এক্সামের জন্য। বুলেটিন তৈরি, বুলেটিন তৈরির ব্যাপারটা দেখবো। বুলেটিন তৈরির ব্যাপারটা আমি আজকে তোমাদের দেখাবো। কারণ কি, এই জিনিসটা একটা লং প্রসেস, যে একটা ওয়েবসাইট, মানে বলা যায় একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। এই বুলেটিন তৈরির ব্যাপারটা কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, তাই না? জি ভাইয়া। এটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস, ঠিক আছে। তো এই জন্য আমরা এটাকে ইয়ে করবো না,
আজকে কন্টিনিউ করবো না, আমরা নেক্সট দিনে বুলেটিন তৈরি করা শিখবো, ঠিক আছে? আজকে কত পেজ পর্যন্ত আমরা পড়লাম? 23 পেজ পর্যন্ত পড়ছি। নেক্সট দিন এই 24 পেজ পর্যন্ত শুরু করবো। দেখি আমি এই বুলেটিনটা একটু স্কিপ করে আমি অন্যদিকে যাই, যে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি। এই জিনিসগুলো তোমাদেরকে নেক্সট দিন আমরা এটা করবো, এই জন্য আমি 27 পেজ পর্যন্ত স্কিপ করলাম, আমি পরে থেকে কন্টিনিউ করি। সেশন ওয়ানে কি বলছে? এই যে সাইবার নিরাপদ ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংগঠিত অপরাধ এই সম্পর্কে এই সেশনে বলা হয়েছে। এগুলো এখন আমি লাইন টু লাইন রিডিং করে তোমাদের বোঝাবো না, কারণ এগুলো আমাদের আগে হয়ে গিয়েছে। তো তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো সেই ভিডিও আবার দেখতে পারো, আমাদের কিন্তু ভিডিও সব আপলোড করা আছে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে এই যে এগুলোর ডেফিনেশন জানতে হবে। ব্রুট ফোর্স অ্যাটাক এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না হলেও তোমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট, জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্রুট ফোর্স অ্যাটাক কাকে বলে এই জিনিসটা জানবা। তারপরে এই যে ডাটা ইন্টারসেপশন কি জিনিস, ডস অ্যাটাক কি জিনিস, ডিডস, তারপর হচ্ছে হ্যাকিং বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, কম্পিউটার ম্যালওয়্যার কি জিনিস, এগুলোর ডেফিনেশন। তোমরা যদি কোনো ডেফিনেশন না পারো বা বুঝতে না পারো, সাথে সাথে এই গ্রুপে নোট দিতে পারো, ঠিক আছে? এই যে এখানে কিন্তু এক্সপ্লেইন করে বলছে যে ডিডস জিনিসটা, সরি, ডেটা ইন্টারসেপশন জিনিসটা কি জিনিস, ঠিক আছে? তারপরে এই যে এগুলো সম্পর্কে ইন ডিটেলসে তোমাদের ব্যাখ্যা করে বলা আছে। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় যে কোনো সময় আস্ক করতে পারো, ঠিক আছে? ওকে। তারপরে এই যে সাইবার বুলিং কি জিনিস এটা জিনিস জানতে হবে। তারপর বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং মানে যেটা হচ্ছে ডিজিটাল কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যখন বুলিং করা হয় তখন সেটা হচ্ছে সাইবার বুলিং। কিন্তু ডিজিটাল যোগাযোগ মাধ্যম যদি ব্যবহার না করা হয়, সেটা এমনি উত্তক্ত করা হয় কাউকে, সেটাকে আমরা বলবো শুধু বুলিং, ঠিক আছে? তারপরে ফেক নিউজ, এখানে ফেক নিউজ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলা জানা দরকার, এগুলো আমরা গতদিনের ক্লাসটিতে করেছিলাম। তারপরে এই যে আইনের ধারাটা, এটা তোমাদের জানা থাকা জরুরি। এই অপরাধের শাস্তি কি, সাইবার বুলিং এর শাস্তি 10 বছরের, সর্বোচ্চ 10 বছরের পর্যন্ত কারাদণ্ড হতে পারে, আবার 1 কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ জরিমানা হতে পারে। এটা ক্ষেত্র বিশেষে ভ্যারি করে আর কি, 1 কোটি টাকা হইতে পারে, 10 লাখ টাকাও হইতে পারে। কারণ এই যে অপরাধের জন্য সাজাটা 10 বছর পর্যন্ত, এটা কিন্তু সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হতে পারে। এটা হতে পারে 2 বছর, 3 বছর বা 5 বছর, এরকম হতে পারে, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো তোমাদের এই যে জেনে রাখি, যে বক্স করে যে জেনে রাখি ব্যাপারগুলো বলা আছে সেইগুলো একটু ফোকাস করা, এই জিনিসগুলো জেনে রাখা, ঠিক আছে? এখানে অনেক সময় ইম্পর্টেন্ট জিনিস দেয়া থাকে। যে সাইবার অপরাধ, সেশন 3 বলছে যে সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব, অর্থাৎ সাইবার অপরাধের কারণে একটা মানুষ কিভাবে তার সমাজ এবং ব্যক্তি জীবনে আহ, কিরকম প্রভাব পড়ে। তারপরে হচ্ছে যে সে কিভাবে মানসিক ভাবে ভেঙে পড়তে পারে, কিভাবে একটা মানুষের জীবনে এই সাইবার অপরাধ প্রভাব ফেলে, সেই জিনিসগুলো সম্পর্কে এখানে বলা আছে। এগুলো তোমাদের নিজের পড়ার জিনিস, এগুলো সাধারণত এগুলো পরীক্ষার আগে আমার দেখিয়ে দেওয়ার কথা না, জাস্ট তোমাদের জাস্ট পড়তে হবে, এগুলো রিডিং পড়তে হবে, ঠিক আছে? আর জানতে হবে সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং বলতে কি বোঝাচ্ছে আর ফিশিং বলতে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? ফিশিং বলতে কি বোঝানো হচ্ছে এগুলো আমি বলেছি তোমাদেরকে। তারপরে যদি তোমরা না যদি কোনো তারপরে যদি কোনো কিছু বুঝতে না পারো, তুমি এভাবে বলতে পারো যে তোমরা এভাবে সার্চ করতে পারো ইন্টারনেটে, ইন্টারনেট ব্যবহার করেই তোমরা এখন ক্লাস করতেছো, তার মানে তোমাদের সবার কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে। তোমরা সার্চ দিলে যে ফিশিং বলতে কি বোঝায়, বাংলায় সার্চ দিলে, ভয়েস, এখন তো গুগল কিবোর্ড ইউজ করো মনে হয় সবাই, ভয়েস টাইপ করে বলতে পারো বাংলায় যে ফিশিং বলতে কি বোঝায়, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়, এই জিনিসগুলো, ঠিক আছে? সার্চ করলেই পেয়ে যাবে। তারপরে এই যে বিভিন্ন ধরনের প্রবলেম, যে সাইবার অপরাধ, একটা সাইবার তুমি এভাবে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারো ইন্টারনেটে যে ফিশিং এর ফিশিং এর কারণে মানুষের ব্যক্তিগত জীবনে কিরকম প্রভাব পড়ে, এটা লিখে সার্চ করতে পারো, ঠিক আছে? ইন্টারনেট তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। তারপরে
পারিবারিক প্রভাব। ফিশিং পারিবারিক ভাবে মানুষকে কিভাবে ইয়ে করতে পারে আর কি, ঠিক আছে, সেটা করতে পারো। এই যে ফিশিং মানুষের পারিবারিক জীবনকে কিভাবে কি প্রভাবিত করে, এই জিনিসটাকে এভাবে সাংস্কৃতিক প্রভাব এগুলো ইয়ে করে ইন্টারনেট থেকে নিয়ে তোমরা এখানে লিখতে পারো এগুলো, ঠিক আছে। তোমরা কম্পিউটার বা মোবাইল ফোন এবং ইন্টারনেটের সহায়তা নিতে পারো। আচ্ছা তোমরা কিভাবে, আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, তোমরা কি চ্যাট জিপিটি সম্পর্কে জানো? ভাইয়া বুঝিনি। তোমরা কি চ্যাট জিপিটি সম্পর্কে জানো? না ভাইয়া। এআই। না, এআই শুনেছি কিন্তু এই যে এটা হচ্ছে এই চ্যাট জিপিটির কথা বলছি। চ্যাট জিপিটি তোমাদের পড়ালেখার ক্ষেত্রে অনেক হেল্প করবে, বুঝতে পেরেছো? আমি এখন তোমাদেরকে ওই জিনিসটা একটু দেখাই দিই, যেটা করে তোমাদের পড়াশোনাতে অনেক বেশি হেল্প হবে। এই যে চ্যাট জিপিটি, ঠিক আছে, আমি মোবাইলের মাধ্যমে জয়েন করে তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে তোমরা এই চ্যাট জিপিটি ইউজ করে অনেক সুন্দরভাবে ইয়ে করতে পারবে, তোমাদের প্রবলেম গুলো সলভ করে নিতে পারবে। 1 মিনিট সময় দিবে প্লিজ। আমি এখান থেকে স্ক্রিন শেয়ারিং অফ করছি। আমি আমার মোবাইল থেকে স্ক্রিন শেয়ার অন করবো, ঠিক আছে। রায়হান কি ক্লাসে আছো? রায়হান কি ক্লাসে আছো? আমাকে কি সবাই শুনতে পাচ্ছ? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, আচ্ছা। এই যে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছ, নাম চ্যাট জিপিটি, ঠিক আছে। এই সফটওয়্যারটা তোমরা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবে, চ্যাট জিপিটি লিখে সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে যাবে, এখানে যাওয়ার পরে তোমাদের কি দরকার, ধরো যে তোমাদের জানা দরকার যে সাইবার অপরাধ ফিশিং কিভাবে মানুষের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, ঠিক আছে। তো আমি এখানে বাংলায় সার্চ করবো এখন, সাইবার অপরাধ ফিশিং। আচ্ছা, জয়েন থাকার কারণে লিখতে পারছি না। আমি আবার স্ক্রিন শেয়ার করবো কিছুক্ষণের মধ্যেই, জাস্ট এ মিনিট। আমি ভয়েস টাইপিং এর মাধ্যমে লিখছি আর ভয়েস টাইপিং কাজ করছিল না, কারণ আমি গুগল মিটে জয়েন ছিলাম তোমাদের সাথে মিটিং এ, এই জন্য। সাইবার অপরাধ ফিশিং কিভাবে মানুষের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে পারে। আই থিঙ্ক এখন সবাই দেখতে পাচ্ছে, তাই না? জি ভাইয়া। দেখো এখানে কিন্তু আমি লিখেছি যে সাইবার অপরাধ ফিশিং কিভাবে মানুষের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে পারে। এই সফটওয়্যারটার ভিতরে এসে ভিতরে এসে জাস্ট লিখে তুমি যদি এভাবে সেন্ড করে দাও, তাহলে কিন্তু সে তোমাকে অ্যান্সার দিবে, খুব সুন্দর করে সে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। দেখো কতগুলো, অনেকগুলো অপশন হয়, পয়েন্ট টু পয়েন্ট তোমাকে দিবে। তুমি যে কোনো সাবজেক্ট তুমি যদি ইংলিশে চাও, তুমি যদি তাকে ইংলিশে কোশ্চেন করো, সে তোমাকে ইংলিশে অ্যান্সার দিয়ে দিবে। তুমি যদি তাকে বাংলায় প্রশ্ন করো, সে তোমাকে বাংলায় অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে। যেমন আমি বাংলায় প্রশ্ন করলাম, সে আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে। দেখো পাঁচটা পয়েন্ট সে আমাকে দিচ্ছে যে
অর্থনৈতিক ক্ষতি হতে পারে, পরিচয় চুরি হতে পারে, গোপনীয়তা লঙ্ঘন হতে পারে, মনস্তাত্ত্বিক প্রভাব আছে, পেশাগত ক্ষতি হতে পারে। এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। বুঝতে পেরেছো? এই সফটওয়্যারটা তোমরা ইউজ করতে পারো। এটা একটা ফ্রি সফটওয়্যার, ঠিক আছে? তুমি আনলিমিটেড কোশ্চেন তাকে করতে পারবে, সে তোমাকে আনলিমিটেড অ্যান্সার দিবে যে কোনো সময়, 24 আওয়ার। শুধু তোমাদের লেখাপড়া নয়, তোমাদের ব্যক্তিগত জীবনের যে কোনো যদি প্রশ্ন থাকে, সে প্রশ্নটাও যদি তুমি তাকে করো, সেটাও সে অ্যান্সার দিবে তোমাকে, ঠিক আছে? ধরো যে আমি চা বানাতে পারি না, ঠিক আছে? আমি তাকে বললাম যে এখন ইংলিশে কোশ্চেন করবো, হাউ টু মেক এ কাপ অফ টি, ঠিক আছে? হাউ টু মেক কাপ অফ টি, আমি ইংলিশে তাকে বললাম। দেখো সে কিন্তু আমাকে ইংলিশে অ্যান্সার দিচ্ছে, সে ইন ডিটেলস আমাকে বলে দিচ্ছে যে আমার কি কি লাগবে, কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। ফার্স্ট অফ অল সেটা বলবো, অনেক সাজিয়ে গুছিয়ে কিন্তু সে আমাকে অ্যান্সার দিচ্ছে। তারপরে ইকুইপমেন্ট, কি কি ইকুইপমেন্ট লাগবে আমার চা বানানোর জন্য, সেগুলো বলছে। তারপরে ইনস্ট্রাকশন দিচ্ছে, যে স্টেপ বাই স্টেপ সে আমাকে বলে দিচ্ছে যে আমার কি করতে হবে, ওয়াটার বয়েল করতে হবে, তারপরে প্রিহিট দ্য কাপ, কাপ প্রিহিট করতে হবে, তারপরে অ্যাড দ্য টি। ইন ডিটেলসে বলা আছে, আবার এক্সপ্লেইন করে দেয়া আছে। তুমি যদি বাংলায় প্রশ্ন করতে চাও, এখানে আমি বাংলা ভয়েস টাইপ করি সাধারণত, তো বাংলা ভয়েস টাইপ করতে পারছি না, যার কারণে ইংলিশেই কোশ্চেনটা করলাম। এখানে ইন ডিটেলসে তোমাকে বলে দিচ্ছি। তোমরা বাংলা যদি কোশ্চেন করো যে কিভাবে এক কাপ চা বানাতে হয়, তো সেটাও সে তোমাকে বাংলাতেই অ্যান্সার দিবে। দেখো এখানে কিন্তু স্টিপ, স্টিপের কথা বলছে, যে কতক্ষণ করে তোমাকে আহ, কোন ধরনের চায়ের জন্য কতক্ষণ তোমাকে জ্বালাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, যে দেখো ব্ল্যাক টি এর জন্য 3 থেকে 5 মিনিট, গ্রিন টি এর জন্য 2 থেকে 3 মিনিট, হোয়াইট টি এর জন্য 4 থেকে 5 মিনিট, হার্বাল টি এর জন্য 5 থেকে 7 মিনিট, ঠিক আছে? ইন ডিটেলস সবকিছু বলে দিচ্ছে। তো যে কোনো ধরনের তোমাদের লাইফের প্রবলেম এই এর কাছ থেকে তুমি সলিউশন করে নিতে পারো, ঠিক আছে? ওকে, আমরা তাহলে পড়াশোনায় ফিরে যাই। চ্যাট জিপিটা চ্যাট জিপিটি সফটওয়্যারটা অনেক ইন্টারেস্টিং একটা না, এক জিনিস না? তোমার বলো তো সবাই। জি ভাইয়া। তোমাকে কিন্তু গুগলে যে সার্চ করলে কিন্তু খুঁজে খুঁজে দেখা লাগে, বাট তুমি তাকে কোশ্চেন করতেছো, সে কিন্তু গুগল থেকে বা এবং বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন গুলোকে নিয়ে আসতেছে, নিয়ে এসে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোমার কাছে উপস্থাপন করতেছে। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। এটাই হচ্ছে আসলে এআই এর উপকারিতা। যদিও এআই এর অনেক অপকারিতাও আছে, বাট আমরা চেষ্টা করবো সবসময় এআই কে ভালো কাজে ইউজ করার জন্য, ঠিক আছে? ওকে, এই যে তোমাদের এই প্রশ্নগুলো, তোমরা কিন্তু চাইলে চ্যাট জিপিটি কে এই যে তোমাদের এই বইয়ের ছবি নিলে, হ্যাঁ, এই যে পুরো এই ঘটনা 3, ঠিক আছে, এই ঘটনা 3 এটার ছবিতে তুলে নিলে, এটার ছবি তুলে এই চ্যাট জিপিটি কে তুমি ছবিটা দিয়ে দিলে, ছবি দিয়ে তারপরে ছবিটার নিচে লিখে দিলে যে কি কি সম্ভাব্য বিপদ হতে পারে এবং এই সমাধানে করণীয় কি, সে কিন্তু তোমাকে দিয়ে দিবে। সে কিন্তু ছবির লেখাও করতে পারে এই সফটওয়্যারটা। বা তুমি যদি চাও যে এটা ভয়েস টাইপিং করে ওকে বলবে, বলে তুমি তাকে কোশ্চেন লেখার পরে নিচে লিখে দিলে যে সম্ভাব্য বিপদ সমূহ কি কি, বা কি কি বিপদ হতে পারে, তারপরে বললে যে এই বিপদগুলো সমাধানে আমি কি কি করতে পারি, সে কিন্তু তোমাকে সমাধান দিয়ে দেবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, সবসময় কিন্তু 100% সঠিক ইনফরমেশন সে দেয় না। এটা একটু মাথায় রাখতে হবে, তোমাকে কিন্তু বিবেচনা করতে হবে যে হ্যাঁ, সে যে অ্যান্সারটা দিছে সেটা কতটুকু অথেন্টিক অ্যান্সার। এমনি তুমি যদি ইংলিশ নিয়ে প্রশ্ন করো, ইংলিশ গ্রামার নিয়ে প্রশ্ন করো, এই চ্যাট জিপিটি কিন্তু ইংলিশ গ্রামারে অসম্ভব রকমের পারদর্শী, ঠিক আছে? অনেক ভালো ভালো মানে যারা ইংলিশে পারদর্শী তারাও ইংলিশে ভুল করবে, বাট চ্যাট জিপিটি ইংলিশে ভুল করবে না, ঠিক আছে? তার গ্রামাটিক্যাল, তার ইউজ অফ প্রিপোজিশন, তোমরা ইউজ করতে করতে ব্যাপারগুলো বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, আর এই যে
তোমাদের লাস্ট ক্লাসটা দেখে নিবে প্লিজ তোমরা, ঠিক আছে? এই জিনিসগুলো জানার জন্য, এই জিনিসগুলো লাস্ট ক্লাসে আমি বিভিন্ন অনেক কথা বলেছিলাম তোমাদেরকে, কিভাবে কি করবে না করবে এই ঘটনা 6টার আলোকে। হ্যাঁ, এই যে এই 10টা পদক্ষেপ আছে, কোন ঘটনার ক্ষেত্রে কোন পদক্ষেপটা নিবে, এটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা জিনিস, ঠিক আছে? দলগত কাজে আসতে পারে, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখতে পারো। আচ্ছা, জিডি কিভাবে করতে হয় এই জিনিসটা জানা জরুরি। জিডির ফর্মটা একটু দেখে নিবে। জিডি করতে কি কি ইনফরমেশন গুলো লাগে, এই যে একটা আরেকটা নিচে আছে, এই নিয়মাবলী গুলো কি আমি আজকে আবার দেখিয়ে দিব তোমাদের, নাকি তোমরা আগের ক্লাসটা দেখে নিবে? ভাইয়া পারবো। বাকিরা, রায়হান, তুবা, প্রিভিয়াস ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, অনেক কিছু কভার করা হয়েছে তোমাদের প্রিভিয়াস ক্লাসটাতে। জি টানা ভাইয়া তিন শেষ। জি ভাইয়া পারবো। 3 ঘন্টার ক্লাসটা, এটা কিন্তু ইউটিউবে আপলোড করা হয়ে গিয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই যে এখান থেকে সবকিছু কিন্তু তোমাদের ইন ডিটেলসে বলা আছে। তারপরে হচ্ছে এই জিনিসটা আসতে পারে যায় যেন, এটা কিন্তু সরকারি হবে, সরাসরি হবে না। সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগের ক্ষেত্রে, বা সরাসরি, হ্যাঁ সরাসরিও হতে পারে, সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব তথ্য ও ডকুমেন্ট দিতে হবে, এগুলো একটু জেনে রাখবে, কি কি ইনফরমেশন প্রোভাইড করতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তারপরে এই যে এই লিস্টটা জানা থাকলে তোমাদের যদি কোশ্চেন করা হয় যে কিভাবে ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল চর্চা করা উচিত, বা নিরাপত্তা কৌশলগুলো কি কি, সেগুলো তোমরা দলগতভাবে আলোচনা করো, তখন তোমরা কি করতে পারবে, এই যে এই সবগুলো প্রসিডিউর একটু একটু করে লিখে সেগুলো ব্যাখ্যা করে লিখতে পারবে, ঠিক আছে? তারপর আমরা গত দিনের ক্লাসটাতে দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা যে তোমাদের জিমেইল অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারো, গতদিনের ক্লাসে দেখানো হয়েছিল। এটা তোমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, যার জন্য আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। এই যে এখানে যে কথাগুলো আছে, এগুলো তোমরা ছবি তুলে, এই জাস্ট এই কথাগুলো এই কথাগুলো লিখে তোমাদের চ্যাট জিপিটিতে বা ছবি তুলে যদি তার কাছে অ্যান্সার চাও, এই যে সে কিন্তু অ্যান্সার দিয়ে দিবে। এই যে বলতে পারো যে দলীয়ভাবে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা আমাকে দাও, এভাবে যদি তুমি লিখে চ্যাট জিপিটি কে দাও, সে কিন্তু তোমাকে এই যে নির্দেশিকা সমূহ দিয়ে দিবে, অনেক নির্দেশিকা সে তোমাকে দিয়ে দিবে, বুঝতে পেরেছো? তখন তোমরা কিন্তু এগুলো লিখতে পারো, ঠিক আছে? আর এটা একটা নাটকের কথা বলছে, তো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। আর ভিডিও এডিটিং এবং আপলোডিং, এটাও তোমরা তোমাদেরকে প্রিভিয়াস যে ক্লাসটা 3 ঘন্টার নেওয়া হয়েছিল সেই ক্লাসটাতে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা ক্যামটাসিয়া ইউজ করেছিলাম, তাই না? মনে আছে মুনতাহা, তুমি একটা ক্লাস করেছিলে মনে হয় সেদিন। জি ভাইয়া। ক্যামটাসিয়ার মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করতে পারি সেটা দেখানো হয়েছিল। এরপরে কিভাবে ক্যামটাসিয়া আমরা ডাউনলোড করবো, প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে সেই ক্লাসটাতে দেখানো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসটা দেখে নিবে, ঠিক আছে? সেই ক্লাসটা যদি তোমরা দেখে নাও, বলা যায় যে তোমাদের আহ, এই যে 30 থেকে এই পরের 70 পেজ পর্যন্ত ওই ক্লাসটা করলে অলমোস্ট তোমাদের পরীক্ষার প্রিপারেশনই হয়ে যাবে পুরো, ঠিক আছে? এই জন্য ওই ক্লাসটা দেখে নেবে সবাই। তারপরে কাজ 2, আর আজকের যে ক্লাসটা নিলাম, আজকের ক্লাসটা দেখলে তোমাদের মনে করো 1 থেকে 20-22 পৃষ্ঠা পর্যন্ত হয়ে যাবে। আর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ওই 24 থেকে, অর্থাৎ বুলেটিন কিভাবে তৈরি করব, অর্থাৎ বুলেটিন তৈরি করে সেটাকে একটা, মানে কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটের মধ্যে কিভাবে সেটাকে আহ, আমাদের তৈরি করা কাজগুলোকে অ্যাড করব, ঠিক আছে? এগুলো কিভাবে করব আমরা সেটা দেখবো আমরা নেক্সট ক্লাসটাতে, অর্থাৎ অর্থাৎ আগামীকালকের ক্লাসটাতে, ঠিক আছে? আর এই যে দেখো এখানে সফটওয়্যার ইনস্টলেশনের কাজও আমরা গত গত ক্লাসটাতে দেখেছিলাম কিভাবে সাইন ইন করতে হয়,
সাইন আপ আর সাইন ইন এর মধ্যে ডিফারেন্স কি, এই জিনিসগুলো দেখেছিলাম। এই যে ক্যামটাসিয়া সফটওয়্যারতে স্টেপ বাই স্টেপ সব ধরনের জিনিস আমরা দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, কিভাবে ভিডিও অডিও এডিট করতে হয়, এই জিনিসগুলো। তো এগুলো আমি আজকে আর দেখাচ্ছি না। কিভাবে ভিডিও এডিট করার পর সেটাকে এক্সপোর্ট করতে হয়, তারপরে ইনফোগ্রাফ কিভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখেছিলাম একটা ওয়েবসাইটের মাধ্যমে। এই যে পিক্টো চার্ট, এই যে পিক্টো চার্টের মাধ্যমে আমরা দেখেছিলাম কিভাবে একটা ইনফোগ্রাফ আমরা তৈরি করতে পারি। তোমরা মোবাইলের মাধ্যমে গতদিনের ক্লাসটা দেখলে তোমরা মোবাইলের মাধ্যমে পিক্টো চার্ট ব্যবহার করে ইনফোগ্রাফ তৈরি করতে পারবে, ঠিক আছে। এই যে বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন ছোট ছোট লোগো, বিভিন্ন ছোট ছোট ইলাস্ট্রেশন যোগ করে তোমরা বিভিন্ন ইয়ে করতে পারবে, ইনফোগ্রাফ তৈরি করতে পারবে। যদিও এগুলো তোমাদের আসবে বলে মনে হচ্ছে না পরীক্ষায়, বাট আসতেও পারে। ইনফোগ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট। আজকের সাবজেক্টটাই তো প্রথম দিক থেকে ছিল, শেষের দিকের গুলো ছিল না। 73 পেজ পর্যন্ত তো ছিল সিলেবাসে, কিন্তু ছিল না। আচ্ছা, 70। 73 পেজ পর্যন্ত ছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, কিন্তু ওখান থেকে আসেনি, তো এসেছে প্রথম দিক থেকে। আচ্ছা আচ্ছা, এটা অনেক স্কুল দেখা যাচ্ছে যে পড়াশোনা, অনেক স্কুলে অনেক দূর এগিয়ে গিয়েছে, আবার অনেক স্কুলে অনেক সবচেয়ে পিছিয়ে আছে। এই বিজ্ঞানটা জন্য কম হয়তো আছে, বা 36 পেজ। শুধু প্রথমের দিক থেকে দিয়েছে। তো যাই হোক, তোমরা তারপরেও ভিডিওটা দেখে এই জিনিসগুলো জেনে রাখবে, এই যে 70 পেজ জি পর্যন্ত এই জিনিসগুলো জেনে রাখবে, ঠিক আছে। জি তাহলে ভাই। তোমাদের জন্যই ভালো। শুধু পরীক্ষায় ভালো করার জন্য পড়া যাবে না, না জানতে ভাইয়া। হবে, জানার জন্য পড়তে হবে। হ্যাঁ ভাইয়া, তারপরে আমাদের সায়েন্স আর ম্যাথ ক্লাস যদি আরেকটা বাড়িয়ে দেওয়া যেত, কারণ ম্যাথটা আমার একটু প্রবলেম আছে। আচ্ছা, তোমাদের কি গ্যাপ আছে? মনে হয় পরীক্ষার আগের দিন তোমাদের ক্লাস নিলে কি তোমাদের জন্য ভালো হবে ব্যাপারটা? পরীক্ষার আগের দিন রিভিশন দেওয়া উচিত না? হ্যাঁ, রিভিশন দেওয়া উচিত। এই আর জন্যই এই জন্যই বেসিক্যালি। আইসিটিটা সমস্যা ছিল না, ম্যাথটা আর সায়েন্সটা। আচ্ছা, তাহলে কি আমরা বাকিরা কি বলো, আমরা কি তাহলে আগামীকালকের ক্লাসটাকে পরিবর্তন করে ম্যাথ দিয়ে দিব? তুবা, রায়হান। জি ভাইয়া, দেওয়া যায়। আচ্ছা, তাহলে আমি টিচারের সাথে কথা বলে, যদি টিচার ফ্রি থাকে আগামীকালকে, তাহলে আগামীকালকে এই ক্লাসটার পরিবর্তে, অর্থাৎ তোমাদের আইসিটির পরিবর্তে একটা উম, ইয়ে ক্লাস অর্থাৎ ম্যাথ ক্লাস দেওয়া যেতে পারে। আর দেখি সায়েন্স ক্লাস আরেকটা বাড়িয়ে দেওয়া যায় কিনা, অন্য কোনো স্লট যদি খুঁজে পাই, দেখি আমি ট্রাই করব, ঠিক আছে। আর যদি আর তাহলে তোমরা এক কাজ করো, এই যে কিভাবে তোমাদের বুলেটিন তৈরি করতে হয়, এই ভিডিওটাও কিন্তু আমার আগের যে ক্লাসটা আছে সেই ক্লাস রেকর্ডিং আপলোড করা আছে, এটা দেখে নিও, ঠিক আছে। জি ভাই। আর ভাইয়া, ম্যাথের টপিকস গুলো দিয়ে দিয়েছে, আমি কি শেয়ার করব? হ্যাঁ, আমাকে ফরওয়ার্ড করে দিও, ঠিক আছে। হ্যাঁ, আমাকে ফরওয়ার্ড করে দিও, এই যে গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে। আচ্ছা। ম্যাথের টপিক গুলো গ্রুপে দিয়ে দিও, আমি টিচারকে পাঠিয়ে দিব, তাহলে ওই অনুযায়ী তুমি তোমাদের ক্লাসটা নিয়ে নিবে, ঠিক আছে। জি ভাই। ওকে, আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্তই। আচ্ছা সবাই ভাইয়া। ভালো থাকো, ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।